আসসালামু আলাইকুম। আজকে আমাদের শ্বসন এবং শ্বাসক্রিয়ার সিকিউ ওয়ান শট। এখানে আমি তো ডিটেল পড়াবই। আজকে আমাদের সাউন্ড কোয়ালিটি আগের থেকে বেটার হয়েছে। আগে আমরা ওবিএসে রেকর্ড করতাম ভিডিও চলাকালীন সময়, যে কারণে একটু ইস্যু হয়েছিল। বাট ওগুলো অনেক বড় ক্লাস, তো এই জন্য রিক্রিয়েট করা এখন পসিবল না এই অল্প সময়ের মধ্যে। ওকে, কষ্ট করে একটু দেখে নিতে হবে। সো প্রথম শ্বসনতন্ত্র যখন শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের এই শখটা পড়তে হয়, বুঝছো? পুরো রাস্তা, পুরো রোড ম্যাপ পড়তে হয়। তুমি শুরু করবা একবারে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে, তুমি শেষ করো একবারে অ্যালভিওলাসে গিয়ে। তো একটার পর একটা স্পট আছে, এগুলো কিন্তু সিকুয়েন্সিয়াল। তো পুরা এই যে মুখ, আমাদের যে সম্মুখ নাসার ছিদ্র আছে এবং এখানে যে অ্যালভিওলাস আছে, পুরো জার্নিটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। তোমরাই দেখো তো, এই রাস্তাটা এবং এই রাস্তাটা, এখানে কি কোনো কিছু নেওয়া এবং দেওয়া এইটাই করে না? তাহলে আমাদের নাক আর মুখ বলো, এগুলো দিয়ে কি করে? শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ করে। এই জন্যই দেখো প্রথম পার্টটার নাম রাখছে বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ অঞ্চল। গ্রহণ করলাম, ত্যাগ করলাম। জাস্ট এর থেকে নিচে দেখো এই জায়গাটা কি, যে আমি এই জায়গা থেকে যদি বায়ু নেই, এখান থেকে নিচে সামনে কি করতেছি? পরিবহন করতেছি। কিংবা ফুসফুসে যে বায়ুটা আমরা পেলাম রক্ত থেকে, ওইটা এখান থেকে এই জায়গায় পরিবহন করতেছি। তাহলে মাঝখানেরটা হচ্ছে পরিবহন অঞ্চল, কন্ডাক্টিং পার্ট। এর নিচে যে জায়গাটা আছে, এখানে কি হয়? এই জায়গাটার নাম হচ্ছে শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চল শব্দের অর্থ হলো যেখানে বিনিময়গুলো সম্পন্ন হয়। বুঝতে পেরেছো? রক্ত থেকে আসে কিংবা ফুসফুস থেকে রক্তে যায়। তাহলে দেখো এই জায়গাটার নাম হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, দেখো দেখো এই জায়গাটা গ্রহণ এবং ত্যাগ। তাহলে দেখো তো, নাকের প্রথমে এই ছিদ্রটা থেকে শুরু হবে না, সম্মুখ নাসারন্ধ্র থেকে শুরু হবে না, আর শেষ হবে কোথায়? এই জায়গাটা না, ষড়যন্ত্র। আমি যে জায়গায় কথা বলতেছি, জাস্ট দেখো, এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এই পাশে বের হচ্ছে, এখান থেকে এই পাশে বের হচ্ছে। সো এই জায়গাটায় বায়ু গ্রহণ এবং ত্যাগ। এটা খুব সহজ কিন্তু, হ্যাঁ। সম্মুখ নাসারন্ধ্র, তারপর নাকের ভেতরের গহ্বর, দ্যাট ইজ কল নাসা গহ্বর। তার নাকের পেছন থেকে যে জায়গাটা নিচে নামছে গলবিলের দিকে, সেটার নাম হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিলের পর এই জায়গাটার নাম হচ্ছে গলবিল, আর এরপরে হচ্ছে ষড়যন্ত্র। সো এই সিকোয়েন্সটা শুধুমাত্র এখানে থাকবে। এরপর দেখো এই জায়গাটা কি? ফুসফুস এবং এই যে গ্রহণ ত্যাগ অঞ্চলের মাঝখানে জায়গাটার নাম হচ্ছে পরিবহন অঞ্চল। তাহলে দেখো, ট্রাকিয়া থেকে শুরু হয়, টার্মিনাল ব্রঙ্কিওলে গিয়ে শেষ হয়, টিটি, তাই না? ট্রাকিয়া থেকে শুরু হয়, টার্মিনাল ব্রঙ্কিওল বা প্রান্তীয় ব্রঙ্কিওলে গিয়ে শেষ হয়। তাহলে এটা খুব সহজ। তাহলে বলো, ট্রাকিয়ার আগেরগুলা কি? গ্রহণ ত্যাগ। আর টার্মিনালের পরেরগুলা কি? বিনিময় অঞ্চল, তাই না? বা শ্বসন অঞ্চল। ঠিক আছে? তো আমি এই সিকোয়েন্সটা তোমাদের এই ট্রিকটার মাধ্যমে দিয়ে দিচ্ছি। আমি একটা ছবি অ্যাড করে দিই, তাহলে তোমার জন্য খুব ইজি হবে। দেখো, সম্মুখ নাসারন্ধ্র, এই জায়গার নাম হচ্ছে নাসা গহ্বর, আর এই জায়গার নাম হচ্ছে নাকের পেছনের ছিদ্র বা পশ্চাৎ নাসারন্ধ্র। এই জায়গাটার নাম হচ্ছে নাসা গলবিল, আর এই জায়গাটার নাম হচ্ছে গলবিল। ঠিক আছে? নাসা গলবিল, গলবিল, গলবিল যদিও এখানে দেওয়া নেই। গলবিলের পরে এই জায়গাটার নাম হচ্ছে ষড়যন্ত্র। তাহলে দেখো, এই পাশ দিয়ে এই জায়গা পর্যন্ত, এই পাশ দিয়ে এই জায়গা পর্যন্ত বাতাস যায়, গ্রহণ হয়। আবার এদিককার যে বাতাসটা আছে, এখান থেকে কিন্তু এদিকে বের হয়, এখান থেকে কিন্তু এই পাশে বের হয়। তাহলে এই জায়গাটা শুধু মনে রাখবা যে এই জায়গাটার নাম হচ্ছে গ্রহণ ও ত্যাগ অঞ্চল। গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। তারপরে এই জায়গাটা কি? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটার নাম হচ্ছে পরিবহন অঞ্চল, তাই না? বায়ু পরিবহন অঞ্চল। কিভাবে মনে রাখবা? এখান থেকে দেখো, এটা ট্রাকিয়া, টি দিয়ে শুরু হয়, যাইতে 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 ব্রঙ্কাস শেষ হয় ব্রঙ্কিওল, দ্যাট ইজ কল্ড টার্মিনাল ব্রঙ্কিওল, টি দিয়ে শেষ হয়। ঠিক আছে? ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিওল। টার্মিনাল ব্রঙ্কিওলের বাংলা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল। টার্মিনাল মানে কি? একটা রাস্তার শেষ প্রান্ত বা প্রান্ত। সো ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিওল, এই জায়গাটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। টার্মিনাল ব্রঙ্কিওলের পরে অ্যাকচুয়ালি রেসপিরেটরি ব্রঙ্কিওল, বুঝছো? শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত এই রাস্তাটার নাম হচ্ছে কি? এখানে শ্বসন ঘটে, বিনিময় ঘটে। তো যাই হোক, ট দিয়ে শুরু হলো টি টু টি। তা টি এর পরে শ্বসন অঞ্চল, টি এর আগে হচ্ছে গ্রহণ ত্যাগ অঞ্চল। ক্লিয়ার? তাহলে এইটা যেন আমাদের মনে থাকে। তো এই রাস্তাটার নামই হচ্ছে শ্বসন পথ। স্লাইড 2-তে আমরা চলে আসি। স্লাইড 2-তে যা আছে তার আগে আমি একটু তোমাদের ট্রাকিয়া সম্পর্কে বলি। ট্রাকিয়া থেকে কি পড়বা? ট্রাকিয়া তরুণাস্থি নির্মিত, এইটা পড়তে হবে। এবং এই তরুণাস্থিগুলো হচ্ছে
পূর্ণ বলয় নয়, অর্ধ বলয় বা সি আকৃতির, এটা পড়তে হবে। এই তরুণাস্থিগুলো কোন ধরনের? হায়ালিন তরুণাস্থি, হায়ালিন তরুণাস্থি, এটা পড়তে হবে। এই ট্রাকিয়ার দৈর্ঘ্য পড়তে হবে, হ্যাঁ, কারণ আমরা কিন্তু গলার মধ্যে কিছু আটকাইলে ট্রাকিয়াটা কাটি, ট্রাকিওস্টমি বলে। তো দৈর্ঘ্যটা জানা জরুরি, কারণ কোথায় কাটবো আমাদেরকে শিখতে হবে না। ওকে, তাহলে আরেকবার দেখো, ট্রাকিয়া থেকে কী করতে হবে? ট্রাকিয়ায় তরুণাস্থি নির্মিত, এটা জানতে হবে। তরুণাস্থিগুলো কত, কেমন দেখতে, অর্ধবলয় বা সি আকৃতির, এবং তরুণাস্থি কয়টা থাকে এটা জানতে হবে। কারণ সংখ্যা না জানলে না তুমি কিন্তু কাউন্ট করতে পারবা না। কাউন্ট না করে কোথায় কাটবা? কাটতে হয়তো মানুষকে বাঁচাইতে গেলে সংখ্যা জানতে হবে। তরুণাস্থিগুলো হায়ালিন তরুণাস্থি, এবং ট্রাকিয়াটার এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত এটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে ট্রাকিয়ার পরপরই বাকি যেগুলো আছে, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফুসফুস। শ্বসন বৃক্ষ যখন দেখাবো আমি বাকি জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করব। ফুসফুস থেকে দেখো, আমাদের বেসিক্যালি দুইটা ফুসফুস থাকে, হ্যাঁ, দুইটা ফুসফুস থাকে। তো বাম ফুসফুসটা কিন্তু একটু লম্বা, আর ডান ফুসফুসটা ওই পরিমাণ লম্বা না হলেও কিন্তু চওড়া, যে কারণে এটা বড়, হ্যাঁ, আয়তনটা বড়, এটা হচ্ছে ছোট। তাহলে এবার যদি আমি প্রশ্ন করি যে বলো তো, যেটা ছোট এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি না? তাহলে এটাকে আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব, তাই না? তাহলে এবার বলো তো, যে ভাগ করলাম এটাকে আমরা কি বলবো? লোব। ডান ফুসফুস 3 লোব, বাম ফুসফুস 2 লোব, লোব কিন্তু, হ্যাঁ। এরপর যখন আমরা লোবগুলো ভাগ করলাম, প্রত্যেকটা লোবকে আবার আমরা আলাদা আলাদা করে ভাগ করলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এবার বলো তো, লোবগুলোকে আবার যখন আমরা সাব ডিভিশন করলাম তখন কি আসে? অনেকেই কিন্তু ভাবো লোবিউল আসে, না, লোবিউল না, সেগমেন্ট আসে। লোবের পর আসে সেগমেন্ট। তো ডানেরটা যেহেতু আকারে বড় 10টা, বামেরটা যেহেতু আকারে ছোট, তাহলে আমরা এটাকে যে ভাগ করি 4 আর 4 8টা। ঠিক আছে, তো 10টা এবং 8টা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মনে রাখবা লোবের পর সেগমেন্ট। আমি আরেকবার বলতেছি, লাস্ট টাইম বলতেছি, ভুলে যাবা না, লোবের পর সেগমেন্ট। এবার বলো তো, এই সেগমেন্টগুলোকে যদি আমি আবার ভাগ করি তখন আমি কি পাবো? এগুলোকে যদি আমি আবার ছোট ছোট ভাগ করি তখন কিন্তু আমি লোবিউল পাবো। দেখছো, তখন কিন্তু লোবিউল পাবো। তাহলে ফুসফুসের একটা খণ্ড, সেটাকে যদি ভাগ করি লোব, ওগুলোকে যদি আবার ভাগ করি সেগমেন্ট, ওগুলোকে যদি আবার ভাগ করি তাহলে লোবিউল। ঠিক আছে, আচ্ছা। তো ফুসফুসের যদি আমরা আবরণের কথা চিন্তা করি, ফুসফুসের আবরণ আছে দ্বিস্তরী আবরণ, এটার নাম জানতে হবে। এটার নাম হচ্ছে প্লিউরা। ঠিক আছে, এটার নাম হচ্ছে প্লিউরা বা প্লুরা, দ্বিস্তরী আবরণ। তো যেটা বাইরের দিকে থাকে এটার নাম হচ্ছে প্যারাইটাল প্লুরা। মনে রাখবা, প্যারাইটাল শব্দের অর্থ প্রাচীর, আর প্রাচীর বাইরের দিকে থাকে। আর ভেতরের দিকে যেটা থাকে এই ফুসফুসের সাথে লেগে থাকে দুইটা স্তরের মধ্যে, এটার নাম ভিসেরাল প্লুরা। মনে রাখবা, ভিসেরাল ভেতরের দিকে, প্যারাইটাল বাইরের দিকে। তো ভিসেরাল প্লুরাটা কিন্তু ফুসফুসের গায়ের সাথে লাগানো অবস্থায় থাকে, এবং দুইটার মাঝখানে একটা স্পেস আছে, এটাকে বলা হয় প্লুরাল স্পেস বা প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটি স্পেশালি ফাঁকা থাকে, বুঝছো, হালকা করে একটু রস দেওয়া থাকে, যেন ফুসফুস বড় ছোট যদি হয় ফ্রিকশনটা যেন রোধ হয়। কিন্তু এখানে লেখা আছে প্লুরাল ক্যাভিটিতে তরল থাকে, বা এই ধরনের কথা কিন্তু বলা আছে। মনে রাখবা, এখানে যে তরল থাকতো তাহলে কিন্তু তরল প্রত্যেকদিন সিরিঞ্জ দিয়ে বাইর করা লাগবে, নাহলে মানুষ মারা যাবে, শ্বাস নিতে পারবে না। তো তরল তো ওখানে রাখা যাবে না, হালকা মিউকাসের মতো রাখতে হবে, তাই না, সেরাস ফ্লুইড রাখতে হবে। তো যাই হোক, ওইটারই কথা বলছে। দেখো, এই যে দেখো লিখছে বামটা 2 লোব আর ডানেরটা হচ্ছে 3 লোব বিশিষ্ট। এরপর তাদের আবরণের নাম হচ্ছে প্লুরা, তাই না? প্লুরা কয় স্তরী? দ্বিস্তরী। ভেতরেরটাকে বলা হয় ভিসেরাল প্লুরা, আর বাইরেরটাকে বলা হয় প্রাচীর বা প্যারাইটাল প্লুরা। দুইটার মাঝখানে যে ক্যাভিটি থাকে তার নাম প্লুরাল ক্যাভিটি, ওইটাতে থাকে হচ্ছে প্লুরাল রস। ঠিক আছে, এবার আমাদের এখানে দুইটা জিনিস খুব জানা জরুরি। এটা হলো হাইলাম জানা জরুরি এবং পালমোনারি মূল জানা জরুরি। ঠিক আছে, দেখো, এটা যদি একটা ফুসফুস হয়, তো ধরা যাক আমি ফুসফুসটা এইভাবে দেখলাম, কিন্তু এখানে একটা জায়গা আছে। কি আছে? জায়গা। তাহলে দেখো, হাইলাম মানে কিন্তু বাংলায় বলা হয় নাভি। হাইলাম মানে কি বলো? নাভি। তোমরা বলো তো, আমাদের নাভি দিয়ে কি মায়ের সাথে কানেকশন ছিল না? তার মানে কোনো কিছু জিনিস ঢুকছিল এবং কোনো কিছু বের হয়েছিল, ঢোকা বের হওয়ার যে রাস্তা তার নাম নাভি। আবার বলো তো, হাইলামটা অ্যাকচুয়ালি কি একটা জায়গা না, একটা স্থান বোঝায় না? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ফুসফুসের হাইলাম কি, তোমরা বলবো হাইলাম হচ্ছে ফুসফুসের একটা স্থান, যেটার ভেতর দিয়ে কিছু ঢোকে কিছু বের হয়। কি ঢোকে কি বের হয় এটা আমাদের জানতে হবে। এক এক করে আমি দিই, তোমরাই বলো তো। যখন ট্রাকিয়াটা আসে, ট্রাকিয়ার একটা ব্রঙ্কাস ঢোকে না এটা দিয়ে?
আরেকটা ব্রঙ্কাস ওই দিকে যায়, ব্রঙ্কাসটা ঢুকলো না বলো তো ভেতরের দিকে, তাহলে প্রবেশ করতেছে কে? হাইলাম দিয়ে। এক নম্বর আছে ব্রঙ্কাস। ওকে, আরেকটা কি প্রবেশ করে বলো তো? আমাদের তো হার্ট থাকে কিনা, ধরা যাক এখানে হার্ট দিলাম, হার্ট যদিও এই জায়গায় থাকে, তো হার্ট থেকে এই যে এটা আসে না পালমোনারি ধমনী, যে ফুসফুসে গিয়ে আমি আমার কার্বন ডাইঅক্সাইডগুলো ঢেলে দিব, এই যে দেখো পালমোনারি ধমনী আসলো, তাহলে আমি এখানে লিখি পালমোনারি ধমনী এই হাইলাম দিয়ে প্রবেশ করে। ঠিক আছে, আরেকটা জিনিস এইভাবে ভাবো তো, এটা তো ব্রেইন হয়, এটা কি? ব্রেন থেকে স্নায়ু এই পাশে এসে এখানে ঢুকবে না, তাহলে আমরা 3 নাম্বার লিখবো যে এখানে স্নায়ু প্রবেশ করে। তাহলে বের কি হবে? হ্যাঁ, হাইলাম দিয়ে বের হয় কি কি, এটা ইম্পর্টেন্ট। দেখো যা যা ঢুকছে তুমি দেখবা সেগুলো বের হওয়ার দরকার আছে কিনা। যেমন পালমোনারি ধমনী ঢুকছে, ঢোকার পর কি অক্সিজেন নিয়ে পালমোনারি শিরা বের হবে না বলো তো? পালমোনারি শিরা বের হবে কিনা? এখান থেকে পালমোনারি শিরা বের হচ্ছে। ঠিক আছে, এই পালমোনারি শিরা কিনে বের হচ্ছে? অক্সিজেন নিয়ে। তাহলে আমি লিখি পালমোনারি শিরা অক্সিজেন নিয়ে বের হচ্ছে। পালমোনারি ধমনী কি নিয়ে ঢুকছিল? কার্বন ডাইঅক্সাইড নিয়ে। এবার আরেকটা জিনিস দেখি, এখানে কি আমাদের লসিকা থাকতে পারে না? তাহলে এটাতে কি বের হয় বলো তো? লসিকা নালী। লসিকা নালী। দেখছো, তোমাদের কিন্তু জানতে হবে হাইলাম কি, হাইলাম দিয়ে কি প্রবেশ করে, কি বের হয়। খুবই সিম্পল। হাইলাম হচ্ছে নাভি। কার নাভি? এখানে এখানে ফুসফুসের নাভি। কিডনিতেও কিন্তু হাইলাম আছে, আরও অনেক জায়গায় হাইলাম আছে। তো হাইলাম হচ্ছে ফুসফুসের একটি স্থান, যার ভেতর দিয়ে কিছু অঙ্গ প্রবেশ করে এবং কিছু অঙ্গ বের হয়। এইটা জায়গাটার নাম, হ্যাঁ, এই যে গোল জায়গাটা দিছি না, ওই জায়গাটার নাম হচ্ছে হাইলাম। ভালো করে দেবো, হাইলাম কিন্তু আমি বোঝাইছি একটা জায়গার নাম। নাভি একটা জায়গা, যেটাতে কিছু প্রবেশ করে কিছু বের হয়। কি? একটা জায়গা, একটা স্থান। ওকে, এবার প্রবেশ করলো কি কি? খুবই সিম্পল। ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস প্রবেশ করলো, ব্রেন থেকে স্নায়ু প্রবেশ করলো, এবং হার্ট থেকে পালমোনারি ধমনী প্রবেশ করলো কার্বন ডাইঅক্সাইড নিয়ে। বের হবে কে? অক্সিজেন নিয়ে পালমোনারি শিরা বের হবে, এবং ভেতরে যে লসিকাগুলো আছে লসিকা নিয়ে বের হবে। মনে রাখবা, লসিকা কখনো কোনো জায়গায় যায় না, লসিকা নালী সবসময় বেরই হয়। বুঝছো? লসিকা নালী সবসময় বের হয়ে হার্টের দিকে যায়। তো এইটা আমাদের কিন্তু জানতে হবে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা আরেকটা জিনিস শিখি এখানে, ইম্পর্টেন্ট জিনিস শিখি, সেটা হলো পালমোনারি রুট কি জিনিস। পালমোনারি রুট বা শ্বসন মূল, ফুসফুসের মূল। এখন প্রশ্ন হলো, ভাইয়া মূল মানে কি? দেখো, এটা যদি গাছ হয়, তোমরা দেখো তো মূল মানে কি? এই কোনো কিছুর ভেতরে একটা পার্ট, যে পার্টটা পুরো জিনিসটাকে আটকায় রাখে না মাটির সাথে, এবং দেয়া নেয়ার কাজ করে না, পানি নেয়, লবণ নেয়, নিচে খাবার পাঠায়। তাহলে মূল মনে রাখবা, আটকে রাখে যে জিনিসগুলা, তার নাম মূল। তোমরা বলো, ফুসফুস আমাদের দেহে কি ঝুলন্ত অবস্থায় থাকে না? ফুসফুস আমাদের দেহে কি ঝুলন্ত অবস্থায় থাকে না? এই যে ঝুলে আছে, তো বলো তো এই ফুসফুসটা ঝুলে আছে, এটাকে যদি আমরা গাছ, একটা গাছের কাণ্ড সবকিছু ভাবি, এই যে এখানে যে জিনিসগুলো আছে, কালার পাওয়া মুশকিল, এই যে এরা যারা আছে, এই জিনিসগুলো একসাথে যদি আমরা ভাবি, এগুলোর নামই হচ্ছে মূল, ফুসফুসের মূল। কারণ এই জিনিসগুলো দেয়া নেয়ার কাজ করে, এবং এই জিনিসগুলাই ফুসফুসটাকে আটকে রাখছে। মূলটা কি করে? এরা দেয়া নেয়ার কাজ করে, এবং এরা মূল জিনিসটাকে আটকে রাখে। তাহলে বলো তো, পালমোনারি রুট কি পরীক্ষায় যদি আসে, কি লিখবা? সংজ্ঞায় কি লিখবা? পালমোনারি রুট হচ্ছে ফুসফুসের হাইলাম দিয়ে প্রবেশকারী যে সকল অঙ্গ, ফুসফুসের হাইলাম দিয়ে প্রবেশকারী কিংবা বের নির্গত হওয়া অঙ্গগুলোকে একত্রে বলা হয় কি? রুট। তাহলে আবার দেখো, আমি কিন্তু এখানে স্পেসিফিক বলে দিছি, এই জায়গাটার নাম, যেটাতে প্রবেশ করছে বের হচ্ছে, এটা হাইলাম। আর যে জিনিসগুলো প্রবেশ করছে বের হচ্ছে, সবাইকে একসাথে আমরা মূল বলি। ঠিক আছে? তাহলে মূল কি? মূল হচ্ছে যারা প্রবেশ করছে এবং বের হচ্ছে, যারা প্রবেশ প্লাস নির্গত হচ্ছে, এরা হচ্ছে হাইলাম, এরা হচ্ছে রুট। ঠিক আছে? তো খুব জরুরি কিন্তু এই টার্মটা, আমি কিন্তু এই যে এখানে পালমোনারি মূল এবং হাইলাম আমি টার্গেট করে দিলাম। এই যে দেখো, কি বের হয়, কি ঢোকে, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে। ঠিক আছে? এবং পালমোনারি মূলের মাধ্যমে কিন্তু ফুসফুসটা ঝুলে থাকে। তারপর বলো তো, সংখ্যাগুলো আমি পড়াইছি না? বামটা ছোট, 10টা সেগমেন্ট, ডানটা বড়, কয়টা? 8টা,
ডানটা বড় 10টা সেগমেন্ট, বামটা ছোট 8টা সেগমেন্ট। সেগমেন্টের থেকে ছোট কি দেখো লোবিউল। কি সুন্দর কথা বলছে তাই না? এবার এই যে এখানে কিছু লাইন আছে, যে লাইনগুলো আমাদের পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে, কারণ আমাদের শ্বসন বৃক্ষ বলে একটা টার্ম আছে, এটা পরীক্ষায় আসছিল। শ্বসন বৃক্ষ, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ না, এটা অ্যাকচুয়ালি শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিয়াল ট্রি। ব্রঙ্কিয়াল মানে কিন্তু ফুসফুস, ফুসফুস বৃক্ষ বা শ্বসন বৃক্ষ। তো তোমরা দেখো এটা ট্রাকিয়া না, ট্রাকিয়ার পর বলো তো এটা কি? এটা নাম ব্রঙ্কাস। তোমরা কি জানো ব্রঙ্কাসটা আবার 2 ভাগে ভাগ হয়? এটা পরের ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসটা আবার ভাগ হয়, এটাও ব্রঙ্কাস। তাহলে বলো তো আমরা ব্রঙ্কাস কয় ধরনের পেলাম? এক ধরনের ব্রঙ্কাস পেলাম, ওগুলো যখন ডিভিশন হলো এটা দ্বিতীয় ধরনের ব্রঙ্কাস, ওগুলোর যখন আবার ডিভিশন হলো এগুলো হচ্ছে তৃতীয় ধরনের ব্রঙ্কাস। তাহলে এক, এটার নাম দিই আমরা, তাহলে প্রথম পেয়েছি প্রাইমারি ব্রঙ্কাস। পরের যেগুলো আমরা পেলাম এগুলোর নাম হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। তারপরে আমরা যেগুলো পেলাম এগুলোর নাম হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। ঠিক আছে, তো এগুলো আলাদা আলাদা নাম আছে, এটা আমাদের পড়তেই হবে, কোনো উপায় নাই এটাকে মানে ওমিট করার। তা আমি এক কাজ করি, আমি একটা ফুসফুসের ছবি অ্যাড করি, এটা দেখে ভালো করে বুঝতে পারবা। বলো তো প্রথম যে ব্রঙ্কাস যেটার নাম প্রাইমারি ব্রঙ্কাস সেটা কোথায় প্রবেশ করে? এটা ফুসফুসে প্রবেশ করে, ফুসফুসে, তাই না? বলো তো প্রাইমারি ব্রঙ্কাস কোথায় প্রবেশ করে? ফুসফুস, আইদার ডান অর বাম। এবার বলো তো এই ফুসফুসটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, কয় ভাগে ভাগ করলাম? এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তাহলে বলো তো 2 ভাগে কি 2টা ব্রঙ্কাসের আবার শাখা গেল না? কোন শাখাটা গেল? সেকেন্ডারি শাখাটা গেল না? তাহলে বলো তো এবার সেকেন্ডারি শাখাটা, এই যে সেকেন্ডারি শাখাটা গেল, এইটা কি ওই লোবে গেল একটা, এই লোবে গেল। তাহলে সেকেন্ডারি শাখার আরেক নাম কি? লোবে যেহেতু যাচ্ছে, লোবার ব্রঙ্কাস না? এটা আরেকটা নাম কি? লোবার ব্রঙ্কাস। এটা কোথায় যাচ্ছে? লোবে যাচ্ছে। তাহলে বলো তো প্রথম ফুসফুস আমরা তাকে লোবে ভাগ করছি, এবার এই লোবটাকে আমরা কি করছিলাম বলো তো? এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড এবং এটা একটা খণ্ড। এখানে আমরা 1 2 3 4, তাহলে এটার একটা শাখা এদিকে আসে, একটা শাখা এইদিকে আসে, একটা শাখা এইটাতে যায়, একটা শাখা এইটাতে যায়, একটা শাখা এইটাতে যায়, তাই তো? তাহলে দেখো প্রাইমারি ব্রঙ্কাসটা ফুসফুসে গেল, সেকেন্ডারি ব্রঙ্কাসটা ফুসফুসে 2টা লোবে গেল, এবং টারশিয়ারি ব্রঙ্কাসটা দেখো লোবের পর কি সেগমেন্ট না? সেগমেন্ট না, সেগমেন্টে গেল। এই জন্য এটার নাম কি বলো তো? সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে সেগমেন্টাল ব্রঙ্কাস কোথায় যায়? সেগমেন্টে যায়, তাই না? ঠিক কি না? তো আমরা একটুকু পড়লাম, এরপরে কিন্তু দেখো আবার যখন এগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয় তখন কিন্তু আর ব্রঙ্কাস থাকে না, তখন বলা হয় ব্রঙ্কিয়ল। কি বলে? ব্রঙ্কিয়ল। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি, দেখো এই ট্রাকিয়া থেকে শুরু করে উপরে যে লেরিংস আছে, স্বরযন্ত্র, লেরিংস, ট্রাকিয়া থেকে শুরু করে ব্রঙ্কাস পর্যন্ত সবগুলোর ভেতরেই তরুণাস্থি থাকে। এই জন্য এগুলো কখনো চুপসে যায় না, রাস্তা চুপসানো কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। এগুলোর ভেতরে কি থাকে বলতো? এই যে এরকম গোল 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 তরুণাস্থি থাকে। তাহলে ব্রঙ্কাসও তরুণাস্থি থাকে। ব্রঙ্কাসের শাখাগুলো যখন প্রথমবার প্রাইমারি, সেকেন্ডারি, তারপর শাখা হলো টারশিয়ারি, টারশিয়ারি থেকে ব্রঙ্কাস শেষ, এরপর যখন বিভক্ত হইতে থাকে এগুলোকে বলা হয় কি? বলা হয় ব্রঙ্কিয়ল। তাহলে প্রথম যে শাখাটা বের হবে ব্রঙ্কিয়লের, এটার নাম কিন্তু টার্মিনাল বা প্রান্তীয় ব্রঙ্কিয়ল। ওই প্রান্তীয় ব্রঙ্কিয়লে যখন আবার শাখা বের হবে ওটার নাম কিন্তু শ্বসন ব্রঙ্কিয়ল। তাহলে আমি এই যে এখানে দিচ্ছি, এইটার পরে যে শাখা বের হবে, দেখছো এইটার পরে যে শাখা বের হবে, তাহলে বলো তো এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ব্রঙ্কিয়ল। আর এইটার নাম কি ছিল? এইটার নাম ছিল হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। তাহলে টারশিয়ারি ব্রঙ্কাস থেকে যা বের হয় তার নাম হচ্ছে ব্রঙ্কিয়ল, কিন্তু এই ব্রঙ্কিয়লটা প্রথম যেটা বের হচ্ছে এটার নাম প্রান্তীয় ব্রঙ্কিয়ল। ঠিক আছে, এইটার যদি আবার শাখা প্রশাখা বের হয় এইটার নাম কি বলতো? এইটার নাম হচ্ছে শ্বসন ব্রঙ্কিয়ল বা রেসপিরেটরি ব্রঙ্কিয়ল। ঠিক আছে, এরপরে কি? এরপর যেটা হবে এখান থেকে আবার শাখা বের হয় এবং আলটিমেটলি এর এখন অ্যালভিওলাসের দিকে যাওয়া শুরু করে। কোথায় যাওয়া শুরু করে? অ্যালভিওলাসে। তাহলে প্রথম যেটা, এটা হচ্ছে অ্যালভিওলার সিকোয়েন্সে যদি একটু এলোমেলো হয়ে যায় এই জায়গায়, তোমরা বই থেকে নিবা। তো প্রথমে হচ্ছে অ্যালভিওলার নালী, বুঝছো? প্রথমে অ্যালভিওলার নালী, তো গিয়ে তারা কি করে একটা এরকম ফাঁকা জায়গার মধ্যে যায়, বুঝছো? যার এই দিকে অ্যালভিওলাসগুলো এইরকম করে থাকে। তাহলে বলো তো এই ফাঁকা জায়গাটার নাম কি? এট্রিয়াম না? কি নাম? অ্যাট্রিয়াম।
অ্যাট্রিয়ামের পরে বলো তো এগুলো কি অ্যালভিওলার থলি না? এগুলো কি অ্যালভিওলার থলি না? এরপর হচ্ছে অ্যালভিওলার থলি। প্রত্যেকটা লাস্টেরটা যদি আমরা একটার কথা চিন্তা করি, এটার নাম অ্যালভিওলাস। আস আছে না শেষে, সিঙ্গেল। তাহলে দেখছো, আমরা যদি এখান থেকে জার্নি শুরু করি, স্বরযন্ত্র, ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাসের পরে প্রান্তীয় ব্রঙ্কিওল, তার শাখার নাম শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওল থেকে যে শাখাগুলো অ্যালভিওলাসের দিকে যাচ্ছে সেগুলোর নাম হচ্ছে অ্যালভিওলার নালী, ফাঁকা জায়গায় অ্যাট্রিয়াম। এরপর বাতাস চলে যায় থলির দিকে, অ্যালভিওলার থলি, প্রত্যেকটা থলির ভেতরে প্রবেশ করে, সেই থলিগুলোর নাম হচ্ছে অ্যালভিওলাস। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম থেকে জার্নি শুরু করে শেষ পর্যন্ত আসলাম। প্রিয় স্টুডেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু এই শ্বসন বৃক্ষটা আসে, তোমরা এই ছবিটা দিবা। কোশ্চেন ইজ তুমি যদি উল্টাও, বুঝছো, বলো তো এটা মূল হবে না, তো কাণ্ড হবে না, এটা এখানে আসবে না, কাণ্ড হইলো, তারপর এই দুটা কি দুই দিকে যাবে, তারপর কি শাখা প্রশাখায় বিভক্ত হবে, একটা সময় কি অ্যালভিওলাসগুলো আসবে না, একটা গাছ হইল না। তাহলে মনে রাখবা যে শ্বাসনালীর বা শ্বসন পথটি উল্টানো বৃক্ষের মতো মনে হয়, এজন্য একে শ্বসন বৃক্ষ বলে। আর একবার বলো, হোয়াট ইজ শ্বসন বৃক্ষ? সেটা হলো ফুসফুসের বা শ্বাসনালীর যে গতিপথটা আছে, এটা উল্টানো ট্রি বা উল্টানো বৃক্ষের মতো মনে হয়, যে এটা জাস্ট উল্টাও, দেখো বৃক্ষ হয়ে যায়, এই জন্য এটাকে শ্বসন বৃক্ষ বলে। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আসবে সিকিউ এ, কতে শ্বসন বৃক্ষ কি, খতে চিত্র আসতে পারে বা গতে চিত্র আসতে পারে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম, টপিক, কোনোভাবে এটা মিস করা যাবে না। পরের টপিকে চলে আসি, অ্যালভিওলাস থেকে অবশ্যই চিত্র আসবে। এই চিত্র না, আর একটা চিত্র আছে, অ্যালভিওলাস থেকে অবশ্যই চিত্র আসবে। এই যে চিত্রটার নাম হচ্ছে অ্যালভিওলাস চিত্র, ঠিক আছে। বাট এখানে কিছু প্রশ্ন আসবে, এমসিকিউ। আচ্ছা, 1 নাম্বার কি চিত্র প্রশ্ন হতে পারে বলো তো? ফুসফুসের একক কি? গঠন এবং কার্যক্রিয়ার এককের নাম হচ্ছে অ্যালভিওলাস, ঠিক আছে। 2 নাম্বারটা হচ্ছে একটা জিনিস, সেটা হলো বয়স বৃদ্ধির সাথে সাথে অ্যালভিওলাসের সংখ্যা বৃদ্ধি পায়, বুঝছো। বয়স ছোটবেলায় এক ধরনের একটা পরিমাণ ছিল, আর একটু যখন অল্প একটু বয়স বাড়বে, তোমার অ্যালভিওলাসগুলো আগে থেকেই ছিল, এগুলো অ্যাক্টিভ হওয়া শুরু করে, ফলে কি সংখ্যা বাড়তেছে না, বয়স বৃদ্ধির সাথে সংখ্যা বাড়ে। এই যে দেখো, এটাকে একক বলে। এরা আঙ্গুরের থোকার মতো গুচ্ছবদ্ধ, অতি ক্ষুদ্র, ভেতরে ফাঁপা থাকায় বুদবুদের মতো বায়ুথলি, এবং এইটাই অ্যাকচুয়ালি গ্যাস বিনিময়ের তাল লিখছে, এটা তল। বলো তো এখানে কি হয়, কাজ কি? এখানে গ্যাসীয় বিনিময় হয়, কার সাথে বলো তো, কার সাথে বিনিময় হয়? একটা রক্তনালী একদিকে থাকবে, আর একদিকে কি থাকবে? অ্যালভিওলাস, তাই না? আর এই বিনিময়টা কোন প্রক্রিয়ায় হয় বলো তো? ব্যাপন প্রক্রিয়ায় বা ডিফিউশন প্রক্রিয়ায়, ব্যাপন বা ডিফিউশন, ঠিক আছে। এই যে দেখো, নবজাতক শিশুতে 20 মিলিয়ন, নবজাতক শিশুর বয়স 8 বছর হয় তখন 300 মিলিয়ন, এবং অন্যদিকে যখন সুস্থ হয়ে যায় তখন 480 মিলিয়ন, প্রায় 500 মিলিয়নের মতো, 500 মিলিয়ন মানে হাফ এ বিলিয়ন, রাইট, হয়ে যায়। তো অ্যালভিওলাস মোটামুটি 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসনতল সৃষ্টি করে। এই সংখ্যাগুলো ইম্পর্টেন্ট না। অ্যালভিওলাসের যদি তুমি প্রাচীরের ব্যাসের কথা বলো, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, 0.2 মাইক্রোমিটার পুরু, কারণ পুরুত্ব কম বলেই কিন্তু ব্যাপনটা সহজ হয়ে যায়, বুঝছো। পুরুত্বটা ইম্পর্টেন্ট একটা সংখ্যা, নাম্বার, যদি এটা আমাদের কখনো লাগে না রিয়েল লাইফে। তো এবার আমরা চলে আসি অ্যালভিওলাসটা তে কি আসলে ঘটে, তোমরাই বলো তো। হার্ট থেকে যখন একটা রক্তনালী যায় ফুসফুসের ভেতরে, যখন হাইলাম দিয়ে ঢুকে আলটিমেটলি তার টার্গেট কি? রক্তনালীটার, যে আমি অ্যালভিওলাসের কাছে যাবো। এই যে দেখো, নীল রক্তনালীটা আসছে, পালমোনারি ধমনী, আইসা দেখো অ্যালভিওলাসের কাছে আসছে, আইসা দেখো কোষিক জালিকায় বিভক্ত হয়েছে, আবার কোষিক জালিকায় এক হয়ে দেখো অক্সিজেন নিয়ে যে লাল একটা লাইন নিয়ে বের হয়ে ফুসফুসের হাইলাম দিয়ে বের হয়ে যায়, তাই না? তো কৌশিক জালিকা মাঝখানে কেন হলো জানো? কারণ কৌশিক জালিকাগুলোর প্রাচীর খুবই পাতলা, কৌশিক জালিকাগুলো ছিদ্রও যুক্ত, ফলে অ্যালভিওলাস থেকে অক্সিজেন কৌশিক জালিকায় প্রবেশ করতে পারে, কৌশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাসে চলে যাইতে পারে, এই জন্য কিন্তু কৌশিক জালিকা হয়, ঠিক আছে। তো এই যে ওই কথাটাই বলছে আর কি, পালমোনারি ধমনী আসে, এসে কৌশিক জালিকা পালমোনারি শিরা আকারে বের হয়ে যায়, এখানে ব্যাপন প্রক্রিয়ায় সহজেই ঘটতে পারে। আচ্ছা, বাকিগুলো আমি একটু পরে বলতেছি। এবার চলে আসি আমরা এখানে 2টা টার্ম শিখি, যে অ্যালভিওলাসে যদি জীবাণু আসে, শ্বাস নিচ্ছি, আমাদের শরীরের সবচেয়ে ভালনারেবল পার্ট কোনটা জানো? ফুসফুস।
সারাক্ষণ আমরা কিছু ঢুকাইতেছি বের করতে, সারাক্ষণ, ইভেন ঘুমের মধ্যেও, ইভেন ভালো পরিবেশে, এমনকি খারাপ পরিবেশেও। তো ফুসফুসের ভেতরে কিন্তু খুবই জরুরি যে ম্যাক্রোফেজ রাখতে হবে, জীবাণু আসবে ভক্ষণ করবে। তাহলে বলো তো অ্যালভিওলাসে ফ্যাগোসাইটিক সেলের নাম কি? ফ্যাগোসাইটিক কোষ। নাম কি? অ্যালভিওলাসে যেহেতু থাকে এই জন্য একে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। কি বলে? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ঠিক আছে। 4 নাম্বার যে জিনিসটা, অ্যালভিওলাস আসলে তৈরি হয় কি দিয়ে, আমি সহজেই করে উপাদান সহজে আমি বলতেছি এবং এক্সপ্লেইন করছি। কোলাজেন রাখতেই হবে, আর ডেফিনেটলি ইলাস্টিন ফাইবার রাখতে হবে। হ্যাঁ, ইলাস্টিন, যেটা ইলাস্টিক মানে কি? স্থিতিস্থাপক। ইলাস্টিন মানে কি? স্থিতিস্থাপক একটা তন্তু যেটা ইন বা প্রোটিন দ্বারা তৈরি, তাই না? দেখো, কোলাজেন এবং ইলাস্টিন কেন অ্যালভিওলাসে থাকে? প্রথম কথা, অ্যালভিওলাস ছোট বড় হয়, হয় না? বাতাস আসলে বড় হয়, আবার যেন আগের অবস্থায় ফিরে যাইতে পারে। তাহলে ইলাস্টিন তন্তু ওখানে দিতেই হবে অ্যালভিওলাসের প্রাচীর তৈরিতে। ডান, এটা আমি বুঝলাম। ভাইয়া কোলাজেন কেন? দেখো, অ্যালভিওলাস স্থিতিস্থাপক, বড় হয় ছোট হয়, বড় হয় ছোট হয়। কোলাজেনটা কেন জানো? এই যে দেখো, আমার টি শার্টটা যদি আমি কাগজ দিয়ে বানাইতাম, একটু ফুলে গেলে ফেটে যাইতো না, ছিঁড়ে যাইতো না? কিন্তু কোলাজেন থাকলে হয় কি? কোলাজেন সুতার মতো, বুঝছো? পুরো অ্যালভিওলাসের প্রত্যেকটা উপাদানকে কোলাজ করে রাখে, একসাথে রাখে। তাহলে যতই তুমি এরকম করে টানো, তুমি অ্যালভিওলাসটা সহজে ফাটাইতে পারবা না, ছিঁড়তে পারবা না। তাহলে বলো তো দৃঢ়তা কোথা থেকে পায়? কোলাজেন থেকে। আর স্থিতিস্থাপকতা কে দেয়? ইলাস্টিন। দুইটাই লাগে আমাদের অ্যালভিওলাসে, রাইট? তো এরপরে চলে আসে অ্যালভিওলাসে কি কি কোষ থাকে। দেখো, অ্যালভিওলাসে 2 ধরনের কোষ থাকে, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। ঠিক আছে, এই বিশেষ করে টাইপ 2টার কিন্তু একটা স্পেশাল কাজ আছে, তারা সারফেক্টেন্ট ক্ষরণ করে, যেটা ডিটারজেন্ট জাতীয় এক ধরনের ফসফোলিপিড। তো আমি দ্রুত ওই জিনিসটা এখানে লিখে দেই। তাহলে বলো তো কয় ধরনের সেল থাকে? টাইপ 1 প্লাস টাইপ 2। তাহলে এই দেখো 2 ধরনের সেল, আর এই যে ম্যাক্রোফেজ, 3 ধরনের কোষ থাকে হচ্ছে অ্যালভিওলাসে। ঠিক আছে, এই টাইপ 2টা একটা জিনিস ক্ষরণ করে, তার নাম হচ্ছে সারফেক্টেন্ট। তো তোমরা এই জিনিসটা একটু দেখো তো, সারফেক্টেন্ট শব্দটা দিয়ে কি বোঝো? সারফেস অ্যাক্টিভেটিং এজেন্ট, সারফেক্টেন্ট, তাই না? তার মানে অ্যালভিওলাসটা যখন ছোটোবেলায় আমার ছোট থাকে, মায়ের পেটে যখন ছিলাম, তাহলে পৃথিবীতে এসে যখন বাতাস নিব, তখন ওটা কি করতে হবে? অ্যালভিওলাসের সারফেসগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে এই জিনিসটাই ওই অ্যাক্টিভেটিং এজেন্ট। তাহলে বলো তো সারফেক্টেন্ট কি? এটা রাসায়নিক পদার্থ যেটা অ্যালভিওলাসেই ক্ষরণ হয়, তাই না? কোথা থেকে? টাইপ 2 সেল থেকে। এটা অ্যালভিওলাসেরই কোষ, সারফেক্টেন্ট। এবং সারফেক্টেন্টটা কি? এটা অনেকটা হচ্ছে কিসের মতো জানো? ডিটারজেন্টের মতো। তোমরাই বলো তো, ময়লার উপর যদি আমরা ডিটারজেন্ট দিই, ময়লাটা কি ছড়ায় যায় না? তাহলে সারফেক্টেন্টটা যখন অ্যালভিওলাসের প্রাচীরে ছড়িয়ে পড়ে, সারফেক্টেন্টটা কি, অ্যালভিওলাসটা কি ছড়ায় যাবে, ময়লার মতো ছড়িয়ে যাবে, বা নিজেকে বড় করতে পারবে। তো এটা ডিটারজেন্টের মতো। বাট রাসায়নিকভাবে যদি আমরা চিন্তা করি, এই সারফেক্টেন্টটা কি বলতো? লিপিড বা ফসফোলিপিড, ফসফোলিপিড। তো এবার চলে আসি সারফেক্টেন্ট থেকে প্রশ্ন। সারফেক্টেন্টে কি প্রশ্ন? এই সারফেক্টেন্টটা আসলে কখন ক্ষরণ হয়ে আমাদের ফুসফুসের অ্যালভিওলাসগুলোকে, সারফেসগুলোকে অ্যাক্টিভেট করে? এইটা ক্ষরণ শুরু, বুঝছো? ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহ থেকে, 30 উইক, 23rd উইক। ওকে, তাহলে ক্ষরণ যদি শুরু হয়, একটু সময় লাগবে না? তাহলে ফুসফুস কখন অ্যাক্টিভ হয়, ফুসফুস সক্রিয় কখন হয়? তোমরাই বলো তো। 1 সপ্তাহ সময় নেই, তাহলে 24th উইক। তাহলে এই 24th উইকে যখন ফুসফুসটা সক্রিয় হয়, পৃথিবীতে যদি এই বাচ্চাটা জন্ম নেয়, তো 1 সপ্তাহ আগে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়েছিল, 1 সপ্তাহের মধ্যে মোটামুটি সব কিছু ক্ষরণ হয়েছে, ফুসফুসটাকে অ্যাক্টিভ করেছে। এখন সে যদি পৃথিবীতে জন্ম নেয়, এই বাচ্চাটা কিন্তু নিজের অ্যালভিওলাস ব্যবহার করে শ্বাস প্রশ্বাস নিতে পারবে, নিজের অ্যালভিওলাস ব্যবহার করে। তো বলো তো, এই 24 সপ্তাহ যখনই হবে, তখন আমরা এই বাচ্চাটাকে বলবো না স্বাধীন ভ্রূণ? স্বাধীন ভ্রূণ মানে সে এখন পৃথিবীতে জন্ম নিলে একা একা বাঁচতে পারবে। তোমরা কি জানো, এই সময় যদি বাচ্চাটা জন্ম নেয়, ডাক্তাররা কিন্তু একটা স্টেরয়েড বা একটা ইনজেকশন দেয়। এটা একটা কারণ কি জানো? ওই যে দেখবা যে মায়েরা যখন প্রেগনেন্সি নিয়ে হসপিটালে যায়, এটা ইনজেকশন দেয় মায়েদের তো জন্য দেয়, বাট এই ইনজেকশনটা কিন্তু বাচ্চার এই যে সারফেক্টেন্ট হিসাবে কাজ করে। যেহেতু এখন জন্ম নিবে পৃথিবীতে, সামহাও যদি সারফেক্টেন্ট এনাফ না করণ হয়, সামহাও যদি ফুসফুসটা অ্যাক্টিভেট না হয়, এই ওষুধটা দিয়েই কিন্তু সারফেক্টেন্টের কাজ করানো হয়। তো তোমরা বলো তো, 23 সপ্তাহে যদি সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় অ্যালভিওলাসের ভেতরে টাইপ 2 সেল থেকে, 24 সপ্তাহের মধ্যে ভ্রূণটা, অ্যালভিওলাসগুলো সব সক্রিয় হয়। কোশ্চেন ইজ, 24 সপ্তাহ পর যদি আমরা স্বাধীন ভ্রূণ বলি, এই সময় কি আর অ্যাবর্শন করার পাওয়ার দিব? কারণ অ্যাবর্শন যদি এখন করে, এখন ভ্রূণ বা মানুষ হত্যার একটা
অপরাধ হবে, তাই না? মানুষ হত্যার অপরাধ। এর আগে যদি কোনো কারণে অ্যাবর্শন করতে হয় তাহলে মানুষ হত্যার অপরাধ অ্যাকর্ডিং টু ল হবে না। তো ওই কথাগুলোই বলছে দেখো। এই জন্য 24 সপ্তাহের আগে স্বাধীন ভ্রূণের অধিকারী গণ্য করা হয় না, বাট 24 সপ্তাহ থেকে বা এর পরে গর্ভপাতের অনুমতি দেওয়াও যাবে না। ঠিক আছে, এখন একটা কথা হচ্ছে সারফেক্টেন্ট আসলে কি কাজ করে? একটাই কাজ করে, অ্যালভিওলাসের প্রাচীরে ছড়িয়ে অ্যালভিওলাসের টানটা হ্রাস করে কি করে, ছড়িয়ে যাওয়ার কি এটাই দেয় না? তাহলে এক এক করে চলে আসি সারফেক্টেন্টের কাজ কি কি। প্রথম কাজ তো ওইটাই যে অ্যালভিওলাসের পৃষ্ঠটান হ্রাস করে। টান হ্রাস, ভালো করে দেখো, হ্রাস করে, কারণ পৃষ্ঠ টান যদি হ্রাস করে অ্যালভিওলাসগুলো ছড়াতে পারবে। 2 নাম্বার হচ্ছে সারফেক্টেন্ট যেহেতু ফসফোলিপিড বা সাবান, মনে করো সাবান তো না, এটা সারফেক্টেন্ট ডিটারজেন্টের মতো। যেহেতু তোমরা বলো সাবান দেখে জীবাণু হত্যা করা যায় না, আমাদের হাতে যখন জীবাণু আসে সাবান হাত ধুই না, তাহলে এটা কি জীবাণু ধ্বংস করার তার একটা ক্ষমতা আছে। আর 3 নাম্বার জিনিসটা কি বলতো, সারফেক্টেন্টটা ক্ষরণ হয় বলে অ্যালভিওলাসগুলো সক্রিয় হয় না, নিজেরা এতটুকু আগে এরকম করেছিল, বড় হইলো না, তাহলে লেয়ারগুলো তখন কি পাতলা হয়ে যাবে না, যখন বড় হয়ে যাবে অ্যালভিওলাসগুলা, ফলে গ্যাসীয় বিনিময়টা সহজ হবে না। সারফেক্টেন্ট যদি ক্ষরণ না হয়, দেখো অ্যালভিওলাসের কাছে থাকে, দেয়াল কম্পারেটিভলি পুরু হয়ে যায়, বিনিময়টা কিন্তু কঠিন থাকে তখন। তো সারফেক্টেন্ট ক্ষরণ পৃষ্ঠটান যে ইনার হ্রাস হবে, অ্যালভিওলাসে ছড়ায় যাবে, দেয়ালটা তখন পাতলা হবে, বিনিময় সহজ হবে। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে গ্যাসীয় বিনিময় সহজ করে, গ্যাসীয় বিনিময় সহজ করে। তো ওইটাই এখানে বলছে দেখো, পৃষ্ঠটান হ্রাস করে অ্যালভিওলাসকে, আচ্ছা এটাও লিখিও, পৃষ্ঠটান হ্রাস করলে ছড়ায় যায়, তার মানে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, গ্যাসীয় বিনিময়টা সহজ করে, চুপসে যাওয়া রোধ করে। এটা ঠিক আছে, এটা কিন্তু লাগবেই ভাই। এই চ্যাপ্টার শুরু হয় অ্যালভিওলাসের এই টপিকটা দিয়ে, আর ওখানে শ্বসন বৃক্ষর ছবিটা দিয়ে। ঠিক আছে, এটা কোনোভাবে মিস করা যাবে না। এখন আমরা যে কাজটা করবো, এটার আমরা ছবিটা দেখব। তো ইটস ইজি হলো যে আমি যদি এখান থেকে এরকম করে না লিখে ওখানে বোঝাই দিই, তো আরেকটা কাজ করতে পারে। ধরা যাক এটা অ্যালভিওলাসের ভেতরে, তাহলে এদিকে আরেকটা অ্যালভিওলাস আছে, এখানে এদিকে আরেকটা আছে, এদিকে আরেকটা আছে, এই দিকে ধরা যাক আরেকটা আছে, এবং এই দিকে আরেকটা অ্যালভিওলাস আছে। অ্যালভিওলাস সব দিকে আছে, তাই না? তোমরা বলো তো, অ্যালভিওলাসের ভেতরের প্রাচীরে কিন্তু একটা কোষ লেয়ার থাকে, বুঝছো? এগুলো কোষ। তো এগুলা পাতলা পাতলা, মাছের আইসের মতো পাতলা পাতলা, এই জন্য এগুলোকে বলা হয় আইসাকার আবরণী কোষ বা স্কোয়ামাস এপিথেলিয়াম। এই যে এখানে লেখা আছে দেখো, কোথায়? স্কোয়ামাস এপিথেলিয়াম, যেগুলো যে ভেতরের দিকে দেখছো পাতলা 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 পাতলা। তো পাতলা পাতলা এই জন্যই হয়। তুমি কিন্তু এখানে এরকম বড় বড় কোষ দিতে পারতো না, বড় বড় কোষ দিলে কিন্তু বিনিময়টা কিন্তু কঠিন হয়ে যেত। ঠিক আছে, এখন জীবাণু তো এখানে আসে না, তুমি যখন শ্বাসটি বা ভেতরে আসে অ্যালভিওলাসে, তাহলে তুমি এখানে একটু একটা কোষ দাও। সো দিস ইজ ম্যাক্রোফেজ, তাই না? আর তুমি বলো তো, যে কোষগুলো থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয় ওগুলো কোথায় থাকবে? এই যেগুলোর ভেতরে থাকবে না, দেয়ালের ভেতরে। দেয়ালের ভেতরে থাকে বলে এটাকে কিন্তু সেপ্টাল কোষও বলে, বুঝছো? তুমি বলো এটা একটা অ্যালভিওলাস, এটা একটা অ্যালভিওলাস, মাঝখানে একটা কি সেপারেটর বা দেয়াল না? তাহলে সেপারেটরকে আমরা সেপ্টাম বলছি না? রক্ত চ্যাপ্টারে বলছিলাম, হার্টের মাঝখানে দেয়ালগুলোকে, গহ্বরের মাঝখানে দেয়ালগুলোকে সেপ্টাম বলে। সেই সেপ্টামের মধ্যে যেহেতু থাকে, এটাকে আমরা সেপ্টাল কোষও বলি। পাশাপাশি এটা হচ্ছে ধরা যাক টাইপ 2 কোষ, যেখান থেকে কি হয়, ডিটারজেন্ট ক্ষরণ হয় বা হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ হয়। তো মোটামুটি আমরা শেষ করলাম। এখন অ্যালভিওলাসের চারপাশে কি আছে, আসল জিনিসটাতে আমরা এখন দেই নাই। এই যে দেখো একটা কৌশিক জালিকা, এই কৌশিক জালিকাগুলো কি শিরার মতো মনে করো। তো এরা কি করে, এখানে অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইড ঢেলে দেয়, এরপর এখানকার অক্সিজেনটা আবার দেখো এই কৌশিক জালিকাতে চলে গেল, ব্যাপন প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড আসলো, ব্যাপন প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড চলে গেল। তাহলে কৌশিক জালিকাগুলো একটু লিখতে হবে। আর কিছু বাকি আছে কিনা? হ্যাঁ, একটু দিবা। যেহেতু দেয়ালগুলো তৈরি হয় হচ্ছে 2 ধরনের কোষ, 2 ধরনের হচ্ছে সুতা দ্বারা, এই সুতার ছবি দিবা। কি সুতা বলো তো? ইলাস্টিন ফাইবার প্লাস কোলাজেন ফাইবার, তাই না? ঠিক কিনা? নিচে অবশ্যই লিখবা চিত্র একটি অ্যালভিওলাস। এই যে দেখো সব আছে এখানে। সো এটা অ্যালভিওলাস, এদিক 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 আছে। তাহলে প্রাচীর তৈরিতে প্রথমে আমরা সুতার মতোগুলো দিলাম, এই সুতাগুলোকে আমরা বললাম ইলাস্টিক এবং কোলাজেন তন্তু। এরপর আমরা কি বললাম, যেহেতু বিনিময়ের জন্য আমাদের কোষ লাগবে, তাহলে আমাদের এই যে রক্তনালী লাগবে, তাহলে আমরা এখানে একটা বা এখানে একটা আমরা কি দিলাম, যে এটা হচ্ছে কৌশিক জালিকা। তাহলে একটাতে ভেতরে যায়, একটাতে ভেতরে যায় আর একটায় ভেতরে ঢোকে। এই তো
ব্যাপন প্রক্রিয়ায়। তো বিনিময়টা যেন সহজ হয় এই জন্যই এখানে পাতলা 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 সেল দিচ্ছে, এই যে কালো কালোগুলো, এই যে কালো কালোগুলো, দিজ আর কল স্কোয়ামাস এপিথেলিয়াম। জীবাণু যেহেতু ভেতরে আসে এই জন্য আমরা এখানে একটা ম্যাক্রোফেজের ছবি অ্যাড করে দিয়েছি, তাই না? আর এখানে হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করার জন্য আমরা টাইপ 2 সেলটা এখানে দিয়েছি। তো নিচে কিন্তু এই যে এই লেখাটা লিখতে হবে, কারণ আমি তো জানি তোমাদের অনেকের চিত্র খুবই খারাপ, শুধু এই লাইনটা লিখলেই কিন্তু মার্ক পাওয়া যায়, বুঝছো? চিত্র দিবা যা পারবা লিখবা, কিন্তু এই লাইনটা অবশ্যই মিস করবা না, কারণ তোমার চিত্র যত খারাপই হোক টিচার যদি অন্তত নিচে দেখে বোঝে আচ্ছা ছবি তো হচ্ছে রুই মাছের, কিন্তু লিখছে আবার এখানে অ্যালভিওলাসের চিত্র, আচ্ছা রুই মাছের ছবিটাই মনে হয় অ্যালভিওলাস, এই তো। তো মার্ক কিন্তু এইভাবে তৈরি হয়। অ্যালভিওলাসের যেহেতু আমরা সব তথ্য পড়ে ফেলেছি, দেখো অ্যালভিওলাসের চিত্র অবশ্যই পড়বা এবং অ্যালভিওলাসের সারফেক্টেন্ট রিলেটেড যত কথাবার্তা আছে পড়বা। এরপরেই আমরা চলে আসি শ্বসনতন্ত্রের কাজ কি। শ্বসনতন্ত্রের কাজগুলো খুবই সহজ, প্লিজ দয়া করে এগুলা জিনিস মুখস্থ করার দরকার নেই। প্রথম জিনিসটা বলো তো, শ্বসনতন্ত্র আমাদের কি গ্যাসীয় বিনিময় করে না, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন? 2 নাম্বার কি বলো তো, শ্বসনতন্ত্রের মাধ্যমে যে অক্সিজেনটা নেই আমরা, ওইটাই একসময় মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি উৎপন্ন করে কিনা? তাহলে শ্বসনতন্ত্র ছাড়া কিন্তু আমাদের শক্তি উৎপন্ন হতো না। 3 নাম্বার হচ্ছে পানি সাম্য। এই যে আমি কথা বলছি আমার মুখ দিয়ে কিন্তু ভ্যাপর বের হচ্ছে, বুঝছো? পানি কিন্তু বের হচ্ছে, এটা কিন্তু আমি দেখতে পাই না, এটা ইনসেন্সিবল লস আর কি, বোঝা যায় না। প্রত্যেকদিন আমরা মোটামুটি 500 ml বা হাফ লিটার, 400 থেকে 600 লিমিট আমরা পানি কিন্তু এভাবে বের হয়ে যায়। তাহলে বলো তো, আমি প্রস্রাবের বোতলে জমিয়ে প্রস্রাব আমি করলাম হচ্ছে সারাদিনে 1.5 লিটার, তাহলে আমি সারাদিনে কতটুকু পানি খাবো? 1.5 লিটারের সাথে কি আমাকে এটা অ্যাড করতে হবে না? কারণ এটা তো আমি দেখতে পাই না, কিন্তু 500 অ্যাড করবো, তার মানে সারাদিনে তখন আমি 2 লিটার পানি খাবো। আরও কিছু লস আছে যেগুলো বোঝা যায় না, তাহলে 2 লিটারের সাথে ওগুলোও যোগ করতে হবে, ঠিক আছে? তাপ নিয়ন্ত্রণ, তোমরা বলো যে আমরা যখন এরম করি দেহের কিছু তাপ বের হয়ে যায় না? ডেফিনেট দেহের কিছু তাপ লস হয়। তারপর অ্যাসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করা। আমার শরীরে যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর শ্বসনতন্ত্র যদি না থাকে, কার্বন ডাইঅক্সাইডটা আমি বের করে দিতে পারবো না, তখন ভেতরে কার্বন ডাইঅক্সাইড জমবে। কার্বন ডাইঅক্সাইড আমার ভেতরে তো পানি আছে, পানির সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, সেই কার্বনিক অ্যাসিড আবার দুর্বল অ্যাসিড ভেঙে প্রোটন বাইকার্বনেট উৎপন্ন করবে, এই প্রোটনটা অ্যাকচুয়ালি অ্যাসিড। তাহলে শ্বসনতন্ত্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করলে এই প্রোটন বা অ্যাসিডটা সেভাবে উৎপন্ন হবে না। তাহলে যখন আমার প্রোটন ধরে রাখতে হবে আমার শরীর কার্বন ডাইঅক্সাইড ধরে রাখবে, যখন বের করে দিতে হবে তখন বের করে দেবে। মনে রাখবা খালি কার্বন ডাইঅক্সাইড বের করলে মানে বাঁচা না, মাঝে মাঝে কার্বন ডাইঅক্সাইড শরীরে কিন্তু কম হয়ে যায়, এটা কিন্তু বিপজ্জনক। ওকে, যাই হোক না কেন আমাদের শ্বসন অঙ্গগুলাই কিন্তু এই কাজটা করতেছে, এই অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করতে। শব্দ উৎপন্ন, শ্বাসনালীর এই যে একটা পার্ট, এখান থেকে শব্দ উৎপন্ন হয়। তো এই শ্বাসনালীর বাতাসটা কিন্তু শব্দ উৎপন্ন ভূমিকা রাখে, নিঃশ্বাসী বায়ু বাতাস উৎপন্ন করে, শব্দ উৎপন্ন করে। হোমিওস্টেসিস, এই শ্বাস এইটা আছে বলে, আমাদের শ্বসনাঙ্গ আছে বলে কিন্তু আমাদের শরীরের অভ্যন্তরীণ যে বিষয়গুলো, অভ্যন্তরীণ যে ব্যবস্থা, এটা কিন্তু সবসময় হোমিও বা একই থাকে, স্থিতিশীল থাকে। হোমিওস্টেট শব্দের অর্থ হচ্ছে একই রকম স্থিতিশীল। উদ্বায়ী গ্যাস, কিছু উদ্বায়ী গ্যাস আমাদের শরীরের মধ্যে তৈরি হয়, যেমন এসিটোন আছে না, এখানে ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়ার কথা আছে, এগুলো আমাদের নিঃশ্বাসের সাথে বের হয়ে যায়। দূষিত পদার্থের প্রবেশ রোধ, ভাসমান জীবাণু থেকে শুরু করে ধুলাবালি আমাদের শ্বাসনালী কিন্তু আটকায় দেয়। এই যে এখানে লোম আছে, মিউকাস আছে, এখানে মিউকাস আছে, হাঁচি এবং কাশির মাধ্যমে আমাদের শ্বাসনালী আটকে দেয়। লাস্টেরটা কি, হরমোন এবং আয়নের ঘনত্ব। আমাদের শরীরে হরমোন এবং আয়নের ঘনত্ব তারা নিয়ন্ত্রণ করে। আয়ন বলতে যে কার্বন ডাইঅক্সাইড থেকে যেটা আমরা বাইকার্বনেট প্রোটন পেলাম এইটা, তারপর আমাদের আরও কিছু আছে, যেমন রক্তের এবং রক্তনালীর মধ্যে ক্লোরাইড আয়নের ব্যাপারটা তারা নিয়ন্ত্রণ করে। হরমোনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ওই যে এনজিওটেনসিনোজেন আছে না, এনজিওটেনসিনোজেন কিন্তু প্রথম ক্ষরণ হয় যকৃৎ থেকে। ওই এনজিওটেনসিনোজেনটাকে এনজিওটেনসিন 1-এ পরিণত করে কিন্তু আমাদের কি, আমাদের হচ্ছে ফুসফুসের একটা এনজাইম, বুঝছো? তো হরমোনের সাথেও কিন্তু আমাদের ফুসফুসের একটা কানেকশন আছে, তো যতটুকু পসিবল দিয়ে দিবা। এবার আমাদের এখানে আছে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ, কারণ এই যান্ত্রিক উপায়টা আমাদের পড়তে হবে। আমি শুধু বলে রাখি শ্বাস গ্রহণের সময় কি হয়, তাহলে শ্বাস ত্যাগের সময় উল্টাটা বলবা। এটা কিন্তু যান্ত্রিক প্রক্রিয়া, হ্যাঁ, মেকানিক্যাল প্রক্রিয়া। বলতো আমরা যে শ্বাস নিচ্ছি এইটা প্রথমে ঘটে না, এই জন্য এটাকে বলে প্রশ্বাস। যেটা আমরা ত্যাগ করতেছি ওটা নিঃশেষে বা শেষে ঘটে না, ওই জন্য ওটাকে বলে নিঃশ্বাস। তো একটা জিনিস দেখো, আমি যদি আমার বক্ষ গহ্বরটা এইভাবে চিন্তা করি, এইটার নাম হচ্ছে ডায়াফ্রাম। এটা কি, এই যে এই পাশের ভিউ, বুঝছো, এটার নাম ডায়াফ্রাম। বাট আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে দেখো ডায়াফ্রামটা এই যে এরকম, তাহলে এটা সাইড বাই সাইড ভিউ, আর এটা হচ্ছে
সামনে পেছনের ভিউ। তো যে ঘটনাটা ঘটে প্রশ্বাসে, যে ঘটনা ঘটতে হয় সেটা হলো ডায়াফ্রামটাকে সংকুচিত হয়ে ফ্ল্যাট হইতে হয়, এর নিচে নামতে হয় এটাকে, বুঝছো? তাহলে আমরা প্রথমে লিখি ডায়াফ্রাম সংকুচিত হয়। তো প্রশ্বাস কিভাবে ঘটে দেখো, ডায়াফ্রাম প্রথমে সংকুচিত হয়। এই যে এই কেন্দ্রে একটা টেন্ডন থাকে, এটার নাম কেন্দ্রীয় টেন্ডন, ডায়াফ্রামের কেন্দ্রে। তো কেন্দ্রীয় টেন্ডনটা তখন এই যে নিচের দিকে আসতেছে না, পুরো জিনিসটা কি বাঁকা, জিনিসটা কি নিচের নাম এসে ফ্ল্যাট হচ্ছে না, তো ওইটাই লিখবো আমরা, কেন্দ্রীয় টেন্ডন নিম্নমুখী হয়। ঠিক আছে, কেন্দ্রীয় টেন্ডন যখন নিম্নমুখী হয় তাহলে বলো তো এখনকার ছবিটা কি হবে? ডায়াফ্রাম এখন এখানে না, ডায়াফ্রাম যদি এখানে হয় তাহলে আমাদের এই বক্ষ গহ্বর, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখো অনুদৈর্ঘ্য ব্যাস, আমাদের শরীরের দৈর্ঘ্য তো এইটা না, মাথা থেকে পা পর্যন্ত এই অনুদৈর্ঘ্য যে ব্যাসটা, এটা কি আগে এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল, এতটুকু ছিল, এখন ওটা বেড়ে গেল। তাহলে আমরা লিখব বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি পায়, বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি পায়। এবার আমরা চলে আসি, অনুদৈর্ঘ্য ব্যাস যখন বৃদ্ধি পায় তখন বলতো বক্ষ গহ্বরের ভেতরে কি হয়? চাপ কমে যায় না? এখানে কি আছে? ফুসফুস আছে। তাহলে আমরা লিখি ফুসফুস, বা আরো সহজ করে লিখি বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায় ভেতরে, তাহলে ভেতরে আয়তনটা বেড়ে গেল। আয়তন যখন বেড়ে যায় তখন তোমরাই বলো তো ফুসফুসটাও কি প্রসারিত হয় কিনা? ফুসফুস বইয়ের মধ্যে আছে, আমি ওইটাই লিখতেছি, ফুসফুস প্রসারিত হয়। তোমরা বলো তো ফুসফুসটা আগে ছোট ছিল, ফুসফুসটা বড় হয়ে ভেতরে এখন প্রসারিত হয়ে গেল, ফুসফুসের ভেতরে এখন কি হবে? ভেতরের এবার অন্তঃস্থ চাপ হ্রাস পাবে কিনা? ফুসফুসের অন্তঃস্থ চাপ হ্রাস পায়, তাই না? একটা জিনিসের আয়তন বাড়লে ভেতরে চাপ হ্রাস পায়। তাহলে এখন কি হবে? বাইরে থেকে বাতাস ভেতরে প্রবেশ করবে না, তাহলে হচ্ছে প্রশ্বাস ঘটে। দেখো এই ডায়াফ্রামের ছবি আমি এখানে আর্ট করছি না, এই ডায়াফ্রাম মনে রাখবা শ্বাস প্রশ্বাসের প্রধান পেশি। এটা একটা প্রশ্ন আসে, শ্বসনের প্রধান পেশি কোনটি? ডায়াফ্রাম। ডায়াফ্রাম কিভাবে আমাদের প্রশ্বাস ঘটায়? তাহলে ডায়াফ্রাম দেখো, ডায়াফ্রামটা এখানে আছে ধনুকের মতো বাঁকা, ডায়াফ্রামটা প্রথমে সংকুচিত হয়, তাহলে কেন্দ্রীয় টেন্ডনটা নিচে নামে, পুরো ডায়াফ্রামটা তখন ফ্ল্যাট হয়ে যায়। তখন এই পাশে অনুদৈর্ঘ্য ব্যাসটা বৃদ্ধি পেল, অনুদৈর্ঘ্য ব্যাস যখন বৃদ্ধি পায় বক্ষ গহ্বরের ভেতরের আয়তন বৃদ্ধি পায়, ভেতরে আয়তন বৃদ্ধি পেলে ফুসফুসটা প্রসারিত হইতে পারে, ফুসফুসটা প্রসারিত হয়ে অনেকটা জায়গা দখল করে, এই দেখো ফুসফুস প্রসারিত হয়েছে। ফুসফুস যখন প্রসারিত হয় তার ভেতরে তো এবার আয়তন বৃদ্ধি পেল, তাহলে ফুসফুসের ভেতরের আয়তন বৃদ্ধি পায়, তাই না? ভেতরে আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি? ভেতরে এখন নিম্নচাপ না, চাপ হ্রাস পেল না, তাহলে বাইরে থেকে হড়হড় করে বাতাস ঢুকবে না। তাহলে এবার তোমরা আমাকে বলো তো বাতাস ঢুকে ফুসফুসকে প্রসারিত করে নাকি ফুসফুসটা আগে প্রসারিত হয় তারপর বাতাস ঢোকে? আগে প্রসারিত তারপর বাতাস ঢোকে, তাই না? তো এখন প্রশ্বাস আমরা ডান করলাম, এখন নিঃশ্বাস কি? নিঃশ্বাস মনে রাখবা এই জায়গায় আমরা এটা সক্রিয়ভাবে এই কাজ করলাম। অনেকেই বোঝে না যে প্রশ্বাসটা কেন সক্রিয় প্রক্রিয়া। ভাই সক্রিয় প্রক্রিয়া তখনই বলবো যখন পেশি সংকুচিত হয়, পেশি সংকোচন ঘটে, ঠিক আছে? কারণ এখানে শক্তির প্রয়োজন আছে, এই জন্য এটার নাম সক্রিয়। দেখো আমার পেশিটা এখন থলথলে ফ্ল্যাসিড অবস্থায় আছে, ফ্ল্যাসিড বা থলথলে অবস্থায় আছে, তাহলে আমার কি সক্রিয় অবস্থায় আছে পেশিটা? না। এই যে দেখো সংকুচিত করলাম না, আমার হাতটা উপরে তুললাম না, এখন কি আমি আর কাজ করলাম কি না? তাহলে যে কোনো কাজ করা মানে কি? পেশিকে সংকুচিত করা, আর পেশিকে সংকুচিত করা মানে কি? শক্তি লাগে, দ্যাট মিন সক্রিয় প্রক্রিয়া। ছেড়ে দিলাম, এটা কি বলতো? এটা কি সক্রিয় প্রক্রিয়া? না, এটা জাস্ট ছেড়ে দিলাম, এটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, পেসিভ প্রসেস। তাহলে এটা সক্রিয় প্রক্রিয়া, নিঃশ্বাস যেটা সেটা হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া। দেখো ডায়াফ্রামটা সংকোচন অবস্থা আছে বলে ফ্ল্যাট অবস্থা আছে, ডায়াফ্রাম বলেছে আমি সংকোচন অবস্থা থাকবো না, আমি কিছুই করবো না, জাস্ট ছেড়ে দিল, সাথে সাথে ডায়াফ্রাম সাই করে উপরে উঠবে। সাই করে উঠবে ওটা এমন না, আস্তে করে উঠবে। আস্তে করে যখন উঠবে তোমরা এবার বলো তো অনুদৈর্ঘ্য ব্যাসটা হ্রাস পাবে না? অনুদৈর্ঘ্য ব্যাসটা মানে ডায়াফ্রাম প্রসারিত হয়, ডায়াফ্রাম আগের অবস্থায় ফিরে যায়, তখন ডায়াফ্রাম ধনুকের আকৃতি প্রাপ্ত হয়,
তখন কি হবে, বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাসটা হ্রাস পেল। অনুদৈর্ঘ্য ব্যাস যখন হ্রাস পেল তখন অন্তঃস্থ চাপ বেড়ে গেল। অন্তঃস্থ চাপ বেড়ে গেলে ফুসফুসের উপর চাপ বাড়বে। ফুসফুস তখন কী হবে, সংকুচিত হবে। ফুসফুস যখন সংকুচিত হয় তখন বাতাস বের হয়ে যাবে বা নিঃশ্বাস ঘটবে। মনে থাকবে? তাহলে প্রশ্বাস মানে বায়ু গ্রহণ, নিঃশ্বাস বায়ু ত্যাগ, এটা যা দেখলে এটা জাস্ট অপোজিটটা। আর অপোজিটটা হওয়ার পর দুইটার মধ্যে পার্থক্যটা পড়ে নিবা, প্লিজ পার্থক্যটা পড়ে নিবা। এই যে দেখো প্রশ্বাস এবং নিঃশ্বাসের পার্থক্য, এই জিনিসটা তোমাদের ভুল হইতে পারে, আমি এইটা এখানে একটু দিয়ে দিলাম। ঠিক আছে, 6 নম্বর এই জিনিসগুলো ধীরে ধীরে অ্যাড হয়, যে এই জিনিসগুলো আমি দিয়ে দিলাম। ঠিক আছে, পার্থক্য দেখে নিবা, যতটুকু পারবা ততটুকু পরীক্ষা লিখবা। এইটা হচ্ছে আমাদের নার্ভাস কন্ট্রোল আর কি। শ্বাস প্রশ্বাস নিচ্ছি, নিউরন কি জড়িত না? এই যে যেমন ধরো যে আমাদের পঞ্চ এবং মেডুলা থেকে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত হয়। তো আমাদের যদি স্ট্রোক এখানে হয়, শ্বাস প্রশ্বাস ঠিকই থাকে, বাইচা থাকি। যদি স্ট্রোক বা হচ্ছে ক্ষত যদি এখানে হয় পঞ্চ মেডুলাতে, তাইলে কিন্তু আমাদের খবর আছে, আমরা কিন্তু মারা যাই, কারণ এখানে শ্বাস প্রশ্বাসের কেন্দ্রগুলো আছে। সো পন্টাইন হেমোরেজ বা পন্টাইন স্ট্রোক খুবই খারাপ জিনিস। তো যাই হোক না কেন, আমাদের হচ্ছে মস্তিষ্ক আছে, মস্তিষ্কের শ্বাস প্রশ্বাসের কেন্দ্রগুলো কোথায় আছে? পঞ্চ এবং মেডুলাতে। ঠিক আছে, তো এখানে একটা রিফ্লেক্স আছে। হ্যাঁ, আমি একটু বলে দিই, একটা হলো হাঁচি রিফ্লেক্স, এটা হলো কাশি রিফ্লেক্স বা কফ রিফ্লেক্স, আর একটা হচ্ছে গলবিলীয় বা গ্যাগ রিফ্লেক্স। গ্যাগ বা ফেরিঞ্জিয়াল রিফ্লেক্স। রিফ্লেক্স, হ্যাঁ, এই জিনিসটা একটু দেখবা, এটা খুব মজার জিনিস। রিফ্লেক্স শব্দের অর্থ হলো রিফ্লেকশন, মানে একটা ঘটনা ঘটবে তার ওইটা দেখে একটা বিপরীত একটা ঘটনা ঘটানো। যেমন দেখো, নাকের ভেতরে যদি আমাদের ধুলোবালি আসে, আমাদের শরীর কি করে, প্রচণ্ড একটা বাতাসের থ্রাস্ট ক্রিয়েট করে হাঁচির মাধ্যমে বাইর করে দেয়, তাই না? তাহলে নাকের ভেতরে ধুলোবালি আসে, এটা কে জানে? এটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। ঠিক আছে, অলফ্যাক্টরি স্নায়ু। এইটা যদি অলফ্যাক্টরি না, অন্য উচ্চতর বইতে ভিন্ন জিনিস বলা আছে, তো বলে রাখো। হোয়াট ইজ হাঁচি? মনে রাখবা, নাকের ভেতরে ধুলোবালি বা বহিরাগত বস্তু প্রবেশ করলে যে রিফ্লেক্সের মাধ্যমে এই ধুলোবালি বের করে দেওয়া হয় তার নাম হাসি রিফ্লেক্স। এবং হাসি রিফ্লেক্স কে ঘটায়? অলফ্যাক্টরি স্নায়ু। আবার বলো তো কাশি কি? তো তোমার এটা ছিল নাক, হ্যাঁ, এটা ছিল নাক, এই জায়গাটাতে ধুলোবালি ঢুকলে। বাট যদি এমন হয় এই যে স্বরযন্ত্রের নিচে থেকে ট্রাকিয়া বা এদিকে, তো এদিকে যদি ধুলোবালি ঢোকে, এই খবরটা ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে মাথায় যায়। কোন স্নায়ু বলো তো? ভ্যাগাস। আর নাকেরটা কিভাবে গেছিল? অলফ্যাক্টরি স্নায়ু। তো এদিকে যদি ধুলোবালি ঢাকে, খুব দ্রুত একটা মাসলগুলো কন্ট্রাক্ট হয়ে কাশির মাধ্যমে বাতাস দিয়ে এই ধুলোবালিগুলোকে বাইরে বের করে দেয়। তাহলে বলো তো হোয়াট ইজ কাশি? তোমরা বলবা শ্বাসনালীর গভীরে বা ট্রাকিয়াতে যদি কোনো ধুলোবালি ঢোকে, তখন শরীর যে রিফ্লেক্সের মাধ্যমে ধুলোবালিগুলো বের করে দেয় তাকে বলা হয় কাশি রিফ্লেক্স। কে নিয়ন্ত্রণ করে? ভ্যাগাস স্নায়ু। ঠিক আছে, লাস্টেরটা হচ্ছে গলবিলীয় রিফ্লেক্স। আমি মানুষের গলার কথা ভাবে, এই যে মানুষের গলা হলো এইটা। তোমরা বলো তো, যখন তোমরা ব্রাশ করো, ব্রাশটা এই পর্যন্ত রাখো, কোনো প্রবলেম হয়? কিন্তু ব্রাশের মাথাটা যখন এই যে গলবিলে চলে যায়, তখন গলবিলের দেয়ালগুলোতে যখন লাগে, তখন করে একটা গ্যাগ হয় না? চোখ টোক দিয়ে পানি টানি বের হয়ে একাকার হয়ে যায়, মনে মারা গেলাম। তো এটা কি কেন হয় জানো? কারণ এখানে যখন লাগে দেয়ালে, ফেরিঞ্জিয়াল বলে একটা স্নায়ু আছে, বুঝছো? গ্লোসোফেরিঞ্জিয়াল। কি স্নায়ু? গ্লোসোফেরিঞ্জিয়াল। এই গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে মাথায় খবর যায়। ঠিক আছে, আরেকবার বলো, আমাদের গলবিল বা ফেরিংসে যদি কখনো কোনো কিছু প্রবেশ করে, বহিরাগত বস্তু, এই খবরটা কোথায় যায়? মাথায় যায়। কোন স্নায়ুর মাধ্যমে? গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে। তখন আমাদের একটা রিফ্লেক্স হয় ওই ফরেন বডিটা বের করার জন্য, এটার নাম হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল রিফ্লেক্স। ঠিক আছে, যেহেতু গ্যাগ করে শব্দ হয়, এই জন্য এটার নাম হচ্ছে গ্যাগ রিফ্লেক্স। ওকে, তো এই যে দেখো, গলবিলীয় বা ফেরিঞ্জিয়াল রিফ্লেক্স, এই দুটো বাংলা আর ইংরেজি টার্ম। আর গ্যাগ শব্দটা হচ্ছে ওই গ্যাগ থেকে আসে, গ্যাগ করে শব্দ হয়। তো আমাদের এই জিনিসটা জানতে হবে। তাহলে বলো তো, হাঁচি কে করলো? অলফ্যাক্টরি স্নায়ু। কাশি কে করলো? ভ্যাগাস স্নায়ু। এবং গলবিলীয় রিফ্লেক্স কে করলো? গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জিনিস পড়তে হবে এখানে। যারা খুব ভালো করতে চাও তাদের জন্য আমি এখানে আরেকটা রিফ্লেক্স আমি পড়াবো। তো অনেকে এটা ওমিট করে গেলেও কোনো প্রবলেম না। এটার নাম হেরিং ব্রয়ার রিফ্লেক্স। এটার নাম কি? হেরিং ব্রয়ার রিফ্লেক্স।
এখানেই দেখানোর কথা, আমি একটা স্লাইড দেখাই। ওকে, এটা অতিরিক্ত স্লাইড নিয়ে ফেলছি, এই স্লাইডে কিছু নাই, এই স্লাইডে দিচ্ছি। হেরিং ব্রয়ার রিফ্লেক্স, খুব ইন্টারেস্টিং জিনিস এটা। হ্যাঁ দেখো, তোমরা বলো তো, এই পাশে বাতাস ঢুকতেছে, বাতাস ঢুকতে ঢুকতে এইসব জায়গায় বাতাস ভরপুর হবে না? একটা সময় কি বাতাসগুলো চাপ দিবে না এই দেয়ালগুলাতে? তো এরপরও বাতাস ঢুকতে ঢুকতে এক সময় কি চাপ দিয়ে ফট করে ফাটা যাবে না এই জিনিসটা? তাহলে আমাদের কি করতে হবে, যখন এখানে বাতাস অনেক হবে, এই বাতাসগুলো যখন দেয়ালে চাপ দিবে, এই দেয়ালে কিছু কেউ থাকবে, রিসেপ্টর থাকবে, তারা মাথায় পাঠাবে খবর। ওদেরকে গিয়ে বলবে যে ভেতরে খুব চাপ হয়েছে। তখন সেই মাথা কি করবে, শ্বাস নেওয়া বন্ধ করে শ্বাস ত্যাগটা শুরু করবে, তাই না? চাপ যেহেতু বেশি হয়েছে না, বাতাস বের করো। এইটার নামই হচ্ছে হেরিং ব্রয়ার রিফ্লেক্স। আমি আরেকবার দেখাই, দেখো। যখন বায়ু প্রবেশ করে এবং ব্রঙ্কাসগুলোর ভেতরে প্রচুর চাপ ক্রিয়েট হয় বাতাসের, তখন ব্রঙ্কাসে থাকা রিসেপ্টরগুলোকে আমরা বলি টান রিসেপ্টর বা স্ট্রেস রিসেপ্টর। এই টান রিসেপ্টরগুলো মাথায় খবর পাঠায়, ব্রেনে। ঠিক আছে, তখন মাথা কি করে, এখানে নিঃশ্বাস কার্যক্রম শুরু করে। তো নিঃশ্বাস কার্যক্রম শুরু করলে আমাদের ফুসফুসের ফেটে যাওয়া থেকে বাঁচিয়ে দেয়। তো এইটার নামই হচ্ছে হেরিং ব্রয়ার রিফ্লেক্স। আমি আরেকবার বলি, বাতাস যদি বেশি বেশি আসে, আসতেছে, এটা ভাই চলতেই থাকবে যদি না থামাও। তো ভেতরে যখন বাতাসের চাপ বাড়ে, তখন দেয়ালগুলোতে চাপ দেয়। এখন দেয়ালে কে কে রিসিভ করার জন্য এই খবরটা, চাপ বাড়তেছে, ভেতরে কে আছে? রিসেপ্টর আছে, স্নায়ু আছে। এই রিসেপ্টরগুলো কি যেহেতু টান টান অবস্থাটা বুঝতে পারলো যে ভেতরে বাতাস ঢুকে আমরা টান টান হয়ে যাচ্ছে, এই ব্রঙ্কাসগুলা, বা স্ট্রেস হয়ে যাচ্ছে, তো এই জন্য এদের নাম হচ্ছে স্ট্রেস রিসেপ্টর বা টান রিসেপ্টর। এটা এই খবরটা পাঠায় ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে ব্রেনে। ব্রেন করে কি, প্রশ্বাস থামিয়ে নিঃশ্বাস কার্যক্রম শুরু করে। এভাবে তারা কি করে, ফেটে যাওয়া থেকে ফুসফুসকে রক্ষা করে। কোন স্নায়ুর মাধ্যমে? ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে। ঠিক আছে, তো এই রিফ্লেক্সটার নামই হচ্ছে হেরিং ব্রয়ার রিফ্লেক্স। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি গ্যাসীয় বিনিময়। কিসে আসবো? গ্যাসীয় বিনিময়। দেখো, এটা যদি একটা অ্যালভিওলাস হয়, তোমরা বলো তো, অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম না, কারণ অক্সিজেন বেশি আসে। কি আসছে? অক্সিজেনের পরিমাণ বেশি। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তো যে রক্তগুলো আসে ফুসফুসে, যে রক্তগুলো আসে, এই রক্তগুলাতে আবার কি ঘটনা ঘটছে বলো তো? রক্তগুলাতে আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক হাই, অক্সিজেনের পরিমাণ লো। তো যখন দেখো, যখন এইরকম একটা সিচুয়েশন যে ফুসফুসের ভেতরে বা অ্যালভিওলাসের কাছে একটা রক্তনালী আসছে যার কার্বন ডাইঅক্সাইড বেশি এবং অক্সিজেন কম, তখন অ্যালভিওলাসে উল্টা অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইড কম। তাহলে বলো তো, ঘনত্বের পার্থক্য হইল না? এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা এদিক থেকে এদিকে যাবে না? যাবে কি না? আর উপরে অক্সিজেন বেশি, তাহলে অক্সিজেন কি এখান থেকে এখানে আসবে না? আসবে কি না? তো অক্সিজেন আসতেছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে দেখবা অক্সিজেনের ঘনত্ব অনেক বেশি এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক কম। তো এখানে দেখো, ধমনী রক্তে যে কার্বন ডাইঅক্সাইড একদমই থাকে না তা না, কার্বন ডাইঅক্সাইড থাকে। তো এটা ইস্যু না, ইস্যু হচ্ছে যে বিনিময় হইল, ঘনত্বের তারতম্যের কারণে যদি কখনো বিনিময় হয়, এই প্রক্রিয়াটা কিন্তু ব্যাপন বা ডিফিউশন বলে। হ্যাঁ, এইটাই একটা প্রশ্ন যেটা মেডিকেল এডমিশনে পর্যন্ত আসে, যে অ্যালভিওলাস এবং রক্তনালীর মধ্যে কোন প্রক্রিয়ায় বিনিময় ঘটে? ব্যাপন। ব্যাপনের ইংলিশ ডিফিউশন। ভালো করে রাখো, অসমোসিস, অভিস্রবণ কথাগুলো এখানে ব্যবহার করবা না, ঠিক আছে? কারণ অসমোসিস বা অভিস্রবণে পানি পরিবহন হয়, নট গ্যাস। তাহলে ব্যাপন বা ডিফিউশন, এই একটাই টার্ম যেটা তোমাকে পরীক্ষায় 1 মার্ক আইনা দিবে। ঠিক আছে, এখন আমরা চলে আসি যে বিনিময়টা আসলে ঘটে কিভাবে। দেখো, ইউজুয়ালি এখানে 104 মিলিমিটার মার্কারি চাপ দ্বারা কিন্তু হচ্ছে ঘনত্বটা এখানে একটু বোঝানোর ট্রাই করা হয়েছে, বুঝছো? যে ভেতরে 104-এর চাপ, আর এখানে অক্সিজেনের চাপ হচ্ছে ধরা যাক 40 মিলিমিটার মার্কারি। তো দেখে মনে হচ্ছে না যে এখানে এত অক্সিজেনের এত ঘনত্ব, চাপও দেখো বেশি, বোঝা যাচ্ছে। এখানে অক্সিজেনের পরিমাণ কম, চাপও দেখো কম, বোঝা যাচ্ছে। তাহলে বলো তো, এদিক থেকে অক্সিজেন এদিকে আসবে না কেন? আসতেছে চাপের পার্থক্যের জন্য। এই জিনিসটা কিন্তু সবাই ভুল করে।
যে চাপ বেশি এখানে চাপ কম, এই জন্য মনে হয় আসে। ব্যাপারটা আসলে তা না। চাপটা কেন দেখাইছে জানো? বলছে এখানে ঘনত্ব বেশি বলে চাপ দ্বারা আমি প্রকাশ করলাম, এখানে ঘনত্ব কম আমি চাপ দ্বারা প্রকাশ করেছি। চাপের কথাটা কখনোই পড়বা না, ঠিক আছে? নাম্বার দেখবা, কিন্তু মনে রাখবে এখানে বিনিময় হয় ব্যাপন প্রক্রিয়া, এবং ব্যাপনে চাপের কোনো কি না ইফেক্ট নাই, ব্যাপনে ঘনত্বের ইফেক্ট আছে, ঘনত্বের তারতম্যের কারণে ব্যাপন হয়। তো বন্ধুরা দেখো, এখানে অক্সিজেন বেশি বোঝা যাচ্ছে, এখানে কার্বন ডাইঅক্সাইড কম বোঝা যাচ্ছে। তাহলে অক্সিজেন আসতেছে না এদিকে, বলো তো? তো আস্তে 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 সর্বোচ্চ 100 পর্যন্ত পৌঁছানো যায়, বুঝছো? তাহলে 102, 103, 104 হইতে হইতে রক্ত তো চলে যায়, তো 100 নিয়ে চলে যায়। তাহলে এই প্রশ্নটা আসবে যে অ্যালভিওলাসে আগত কোষিক জালিকায় অক্সিজেনের ঘনত্ব কত? 40 মিলিমিটার মার্কারি। অক্সিজেনের চাপ কত? 40 মিলিমিটার মার্কারি। অ্যালভিওলাসে অক্সিজেনের ঘনত্ব কত? 104। এরপর অ্যালভিওলাস থেকে চলে যাওয়া কৌশিক জালিকায় অক্সিজেনের ঘনত্ব কত? 100 মিলিমিটার মার্কারি। পরীক্ষায় কিন্তু এটা আসবে। তাহলে আমরা বিনিময় কিভাবে হইলো আমরা বুঝলাম যে ঘনত্বের তারতম্যের কারণে এখানে ব্যাপন প্রক্রিয়ায় বিনিময় হয়। তারপর তোমরা বোঝাবা যে ব্যাপন যে হচ্ছে কেন হচ্ছে, এদিকে বেশি চাপ এইরকম ছিল, এদিকে কম চাপ এরকম ছিল, আসলো চাপ এখন 100-তে চলে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। তো এইটা পরীক্ষায় আসছি, দেখো এইটা পরীক্ষায় আসবে যে গ্যাসীয় বিনিময় কোন প্রক্রিয়ায় হয়, কিভাবে হয় একটু দেখাও। তো প্রথমে তোমাকে এইটা বলতে হবে, এই যে দেখো প্রথমেই তারা এই কথাগুলো বলছে। এরপর তোমারে বলতে হবে যে অক্সিজেনের বিনিময় কিভাবে, মানে অক্সিজেন কিভাবে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কিভাবে আসতেছে, এই জিনিসটা পড়তে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের ওটা একটা স্লাইডের মধ্যে পুরোটাই কভার করে দিই। ওকে, দেখো অক্সিজেন পরিবহন, আর এইদিকে আমরা দিব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। দেখো অক্সিজেন পরিবহন বা গ্যাসীয় পরিবহন হয় দুইভাবে। এক নাম্বার, অক্সিজেনটা প্লাজমা বা পানিটাতে দ্রবীভূত হয়ে যায়, তাহলে প্লাজমায় দ্রবীভূত হয়ে যায়। আর দুই নম্বর হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন যায়, বুঝছো? বাট কার্বন ডাইঅক্সাইড কিন্তু 3 ভাবে বাহিত হয়। কি কি ভাবে হয়? এক নাম্বার, এরাও প্লাজমায়, কার্বন ডাইঅক্সাইড কিন্তু প্লাজমায় ভালোই দ্রবণীয়, প্লাজমায় দ্রবীভূত হয়। দুই নাম্বারটা হচ্ছে এরাও হিমোগ্লোবিন বা, হিমোগ্লোবিন তো একটা প্রোটিন তাই না, হিমোগ্লোবিন বা প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে যাতায়াত করে। আর 3 নাম্বারটা হচ্ছে এরা কিভাবে যাচ্ছে, প্লাজমা, হিমোগ্লোবিন, এবং 3 নাম্বারটা হচ্ছে বাইকার্বনেট রূপে। এটা খুব ইম্পর্টেন্ট, বাইকার্বনেট রূপে। এটাই আমি তোমাদের বিস্তারিত পড়াবো, হ্যাঁ, বাইকার্বনেট রূপে। তো তোমরা আসলে পড়বা কি, তোমাদের আমি বলি। দেখো অক্সিজেন যখন কৈশিক জালিকার রক্তে আসে, তাহলে রক্তের সাথে দেখো তারা কি করবে, ওই লাইনগুলো লিখবা এখানে, যে রক্তে গিয়ে কি হয়, পানির সাথে দ্রবণীয় রূপে যায়। তবে কিছু তথ্য এখানে কখনো মিস করবা না। এক নাম্বার যেটা লিখবা সেটা হলো যে স্বল্প মাত্রায়, এইভাবে কিন্তু স্বল্প মাত্রায় যায়, বুঝছো? স্বল্প মাত্রায় যায়। বাট একটা কথা হচ্ছে, স্বল্প মাত্রায় গেলেও এরা রক্তের যে আমাদের চাপ আছে না, 100 মিলিমিটার মার্কারি পর্যন্ত তারা চাপ সৃষ্টি করে। তোমরাই বলো তো, এখানে দেখো তো অক্সিজেন যখন এখানে আসছে 100 মিলিমিটার চাপ সৃষ্টি করছে না, তাই না? কিন্তু অক্সিজেন এত অল্প যায়, তারপরও দেখো 100 মিলিমিটার পর্যন্ত চাপ সৃষ্টি করে। আর তুমি যদি চাও এখানে যে প্রত্যেক 100 ml কতটুকু অক্সিজেন প্লাজমায় দ্রবীভূত রূপে যায়, লিখলে বেশি মার্ক পাবা, ঠিক আছে? আর আমি যা লিখছি তাতে 100% মার্ক পাবা। হিমোগ্লোবিন, তোমরাই বলো তো, অ্যালভিওলাস থেকে ব্যাপন প্রক্রিয়া যখন কৌশিক জালিকায় যায়, অক্সিজেন যখন কৌশিক জালিকায় যায়, প্রথমে কি তারা প্লাজমায় দ্রবীভূত হয় না? প্লাজমার তো একটা লিমিট আছে, কতটুকু লিমিট? 100 মিলিমিটার মার্কারি পর্যন্ত চাপ সৃষ্টি যেই না হয়ে যায়, এরপরে আর কোনো অক্সিজেন প্লাজমাতে যাইতে পারে না। তো প্লাজমা থেকে লাভ দিয়ে তখন হিমোগ্লোবিনে ওঠে। তাহলে বলো তো, হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন রূপে যাবে না? তাহলে বইয়ের মধ্যে একটু বিক্রিয়াটা দেখে নিবা যে অক্সি হিমোগ্লোবিন রূপে যাচ্ছে। এই যে দেখো, হিমোগ্লোবিন 4 আর অক্সিজেন 2 অক্সি হিমোগ্লোবিন রূপে যাচ্ছে। তো যদি তোমাকে প্রশ্ন করা হয় ভাইয়া বেশি যায় কোনটাতে, অক্সি হিমোগ্লোবিন রূপে যায়। বাট প্রশ্ন হলো ভাইয়া এটা কি আগে যায়? না,
প্লাজমাতে ওর আগে অক্সিজেন দ্রবীভূত হইতে থাকে, একটা লিমিট আছে, লিমিট যখন শেষ হয়ে যায় তখন অতিরিক্ত অক্সিজেনগুলো এইটাতে যায়। আচ্ছা একটা জিনিস বলো তো, বেশিরভাগ অক্সিজেন এখন হিমোগ্লোবিনের সাথে যুক্ত আছে, কোষের কাছে যখন যাবে কোষের ভেতর অক্সিজেনটা কোথা থেকে যায়? প্লাজমার অক্সিজেনটা আগে যায় নাকি হিমোগ্লোবিনের অক্সিজেনটা আগে কোষে যায়? প্লাজমারটা যায়। তাহলে প্লাজমা থেকে এখন কোষে যাবে, প্লাজমা যখন খালি হতে থাকবে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনগুলো তখন প্লাজমাতে নামবে, নেমে কোষে যাবে। তাহলে খেয়াল করছো, প্লাজমা অ্যাকচুয়ালি প্লাজমার যে অল্প একটু অক্সিজেন আছে এইটাই ঠিক করে যে আমি কতটুকু থাকার পর আমি হিমোগ্লোবিনকে উঠতে দিব, বা আমি কতটুকু কমার পর আমি হিমোগ্লোবিনতে অক্সিজেন নামাবো। বুঝছো? প্লাজমাতে অল্প পরিমাণ অক্সিজেন থাকলেও এই অক্সিজেনটাই কিন্তু নির্ধারণ করে যে হিমোগ্লোবিনের সাথে কতটুকু যুক্ত হবে, কতটুকু বিযুক্ত হবে। এটা ইম্পর্টেন্ট লাইন। এবার চলে আসি আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন। একটা কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, সেটা রক্তে এবার যাবে। রক্তে গিয়ে দেখো প্লাজমায়, প্লাজমায় তো পানি আছে, পানির সাথে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে তোমরাই বলো তো কি হবে? H2CO3। আবার H2CO3 খুবই দুর্বল অ্যাসিড, প্রোটন এবং বাইকার্বনেট রূপে ভেঙে যাবে। এবার একটা প্রশ্ন, ভাইয়া কার্বন ডাইঅক্সাইড প্লাজমাতে কতটুকু যাইতে পারে? খুবই অল্প, খুবই অল্প। কেন জানো? কারণ প্লাজমার মধ্যে কার্বনিক অ্যানহাইড্রেজ বলে একটা এনজাইম আছে। দেখো কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে বলা হচ্ছে কি হাইড্রো বা পানি। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত করার জন্য যে এনজাইম কাজ করে তার নাম কার্বনিক অ্যানহাইড্রেজ। তুমি কি জানো কার্বনিক অ্যানহাইড্রেজ প্লাজমাতে খুবই কম, যে কারণে এদের যুক্ত হওয়া এই কার্বনিক অ্যাসিডের সংখ্যা খুবই কম। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি প্লাজমার পানির সাথে যুক্ত হয়ে খুব বেশি যাইতে পারবে না। তখন তারা কি করে, দেখো রক্তনালী, এই কার্বন ডাইঅক্সাইড উপর থেকে নামলো, নেমে এই পানিটার সাথে কিছু থাকলো, তারপরে তারা যখন দেখে এখানে বেশি থাকা যাচ্ছে না, সাথে সাথে তারা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। দেখছো? কিংবা এই যে দেখো প্লাজমা প্রোটিন একটা ভাসতেছে, এর সাথেও যুক্ত হতে পারে। তাহলে দেখো হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কি হিসাবে যায় বলতো? কার্বামিনো হিমোগ্লোবিন, তাই না? আবার হিমোগ্লোবিন বাদ দিলে প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হতে পারে, তখন হিমোগ্লোবিন প্লাস প্লাজমা প্রোটিন। তাহলে বলতো কি হবে? হিমোগ্লোবিনের বদলে প্লাজমা প্রোটিন প্লাস কার্বন ডাইঅক্সাইড, এভাবেও যেতে পারে। তাহলে দেখো প্লাজমা প্রোটিন যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হবে কার্বামিনো প্রোটিন রূপে যাবে। কিন্তু এইটার থেকে এটা হয়তো একটু বেশি যাইতে পারলো, কিন্তু আলটিমেটলি তাদের সবচেয়ে বেশি যায় কিন্তু এইভাবে। তো এই প্রসেসটা এখন আমি তোমাদের পড়াবো। ওকে, এখন আমরা বাইকার্বনেট রূপে পরিবহনটা এটা দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো আমি পড়াইছি। এই যে এখানে বাইকার্বনেটের বিষয়টা আছে, তো তোমাদের একটু বলে রাখি, তোমরা যখন এই যে এটা দেখবা, তো কত পার্সেন্ট করে প্লাজমায় যায়, কত পার্সেন্ট করে এই হিমোগ্লোবিন বা প্লাজমা প্রোটিন রূপে পরিবহন হয় এবং কত পার্সেন্ট রূপে বাইকার্বনেট রূপে পরিবহন হয়, এটা দেখবা। আর বাইকার্বনেট রূপে পরিবহনে কিন্তু সবচেয়ে বেশি। তোমরা একটা জিনিস দেখবা যে এই পার্সেন্ট এইটা আর এইটা যোগ করার পর 100 হইতেছে না। তো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ আরেক বইয়ের মধ্যে কিন্তু 100% মিলাই দিছে। আজমল স্যারের বইয়ে আজ পর্যন্ত 100% মিলাই দিতে পারে নাই, বাট আজমল স্যারের বইয়ের সংখ্যাটাই মনে রাখবা। তো বাইকার্বনেট রূপে পরিবহনটা যে এখানে দেওয়া আছে, আমি একটু বলে রাখি বাইকার্বনেট রূপে পরিবহনটা কি জিনিস। প্রথমে ব্যাখ্যা করি, তারপরে আমি লিখে দিচ্ছি। দেখো মাইটোকন্ড্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার ভেতরে কিন্তু একটা গ্লুকোজ ভাঙলে 6টা কার্বন বের হয়, মানে 6টা কার্বন ডাইঅক্সাইড বের হয় পার গ্লুকোজ। তো ওইটা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজম থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যায়, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে প্লাজমাতে যায়, প্লাজমা থেকে আরবিসির মধ্যে প্রবেশ করে। তো আরবিসির মধ্যে প্রবেশ করলে যখন কার্বন ডাইঅক্সাইড ওরা পানির সাথে বিক্রিয়া করে, আরবিসির ভেতরে কি সাইটোপ্লাজমিক পানি আছে না? আছে। কার্বনিক অ্যাসিড উৎপন্ন করলো। আর তোমরা তো জানো কার্বনিক অ্যাসিড উইক অ্যাসিড ভেঙে যায়, প্রোটন এবং বাইকার্বনেট রূপে ভেঙে যায়। তো ভেতরে যে প্রোটনটা রিলিজ হইলো, সেই প্রোটনটা কি করছে দেখছো? হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করে। তার মানে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইলে আমাদের কি আরবিসির ভেতরে অ্যাসিড তৈরি হবে না বেশি বেশি? তো এই অ্যাসিডটা তো প্লাজমাতে হওয়ার কথা ছিল। তাহলে দেখছো যে আরবিসি বা রক্তকণিকা কিন্তু আমাদের এই বাফার বা অ্যাসিডিক পরিবেশটা, ক্ষারীয় পরিবেশটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা আমাদের সুবিধা। তো হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করলো, তাহলে বাকি রইলো কি? বাইকার্বনেট। এখন মজার ব্যাপার হলো বাইকার্বনেট, মনে রাখবা আরবিসির ভেতরে পটাশিয়ামের পরিমাণ বেশি আর
আরবিসির বাইরে মানে হচ্ছে বহিঃকোষীয় তরলে সোডিয়ামের পরিমাণ বেশি। তো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আসতেছে, তার মানে প্রচুর পরিমাণে বাইকার্বনেট উৎপন্ন হচ্ছে। তো বাইকার্বনেট পটাশিয়ামের সাথে ভেতরে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট হয়, আর বাইকার্বনেট কিছু বাইরে বের হয়ে সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট হয়। তো বাইরের সোডিয়াম বাইকার্বনেট ফুসফুসের দিকে দৌড়াচ্ছে, আর আরবিসির ভেতরে পটাশিয়াম বাইকার্বনেট ফুসফুসের দিকে দৌড়াচ্ছে। ঠিক আছে, তো এখানে ছোট্ট একটা লুপ হোল আছে, সেটা হলো যে বাইকার্বনটা বাইরে গেল, বলো তো বাইকার্বনেট আয়নটা কি নেগেটিভ আয়ন না? ওই বাইকার্বনেট আয়নটা যখন বাইরে যায় তাহলে ভেতরে একটা নেগেটিভ আয়ন কমলো, তাহলে প্রত্যেকটা নেগেটিভ আয়নের এগেনস্টে একটা করে ক্লোরাইড আয়ন বা একটা নেগেটিভ আয়ন ভেতরে ঢুকে স্টেবল করে রাখে, আয়নের পার্থক্যটা ঠিক করে রাখে। তো এই যে ক্লোরাইডটা আলটিমেটলি তার কোনো দোষ ছিল না, ক্লোরাইডের কোনো দোষ ছিল না, সে এগুলোর সাথে কানেক্টেডও না, কিন্তু বাধ্য হয়ে যে তাকে ভেতরে ঢুকতে হইলো, তাহলে আমরা বলবো যে ক্লোরাইডটা শিফট হইলো। এটাকে বলে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। তাহলে এই ক্লোরাইড শিফটিংটা কিন্তু পরীক্ষায় আসে, আমার এইচএসসিতে আসছিল, আমি এটা কিন্তু আনসার করছিলাম। তো আমরা বাইকার্বনেট আয়ন পড়বো, সাথে আমরা ক্লোরাইড শিফটিংটা দেখবো। এই যে এখানে বলা আছে, ওই যে ওখানে দেখানো আছে, এই যে ক্লোরাইড শিফট বা এটা আরেক নাম হ্যামবার্গার শিফট বলা আছে। তো আসি আমরা এখানে। তো হেয়ার ইজ আরবিসি, আরবিসি এইটা, আর এটার নাম হলো প্লাজমা, তাই না? আরবিসি এবং প্লাজমা সবাই মিলে কার দিকে রওনা দিয়েছে? ফুসফুসের অ্যালভিওলাস বা ফুসফুসের দিকে রওনা দিয়েছে। তো আলটিমেটলি এটা যদি একটা কোষ হয়, সেলের ভেতরে যে কার্বন ডাইঅক্সাইড মাইটোকন্ড্রিয়া থেকে, এই যে মাইটোকন্ড্রিয়া কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজম থেকে কোষের বাইরের বহিঃকোষীয় তরলে আসে, সেখান থেকে কোথায় আসে? প্লাজমায় আসে, প্লাজমা থেকে কার্বন ডাইঅক্সাইডটা ভেতরে প্রবেশ করলো, তাই না? ভেতরে প্রবেশ করে আরবিসির যে পানি আছে সেই পানির সাথে বিক্রিয়া করে H2CO3 উৎপন্ন করে। এবং H2CO3 তো দুর্বল, ফলে সে প্রোটনে পরিণত হয় এবং HCO3 মাইনাস মানে বাইকার্বনের আয়নে পরিণত হয়। তো প্রোটন তো অ্যাসিড, তাই না? সে করে কি? হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যা উৎপন্ন করে এটাকে বলা হয় হিমোগ্লোবিনিক অ্যাসিড, তাই না? এই অ্যাসিডটা তো বাইরেও হতে পারতো, বাইরে পানির সাথে যুক্ত হয়ে বাইকার্বনেট থেকে বের হয়ে প্রোটন বাড়লো, কার্বনিক অ্যাসিড, কার্বনিক থেকে বাইকার্বনেট তৈরি হয়ে বাইরে অ্যাসিড বাড়তে পারতো, কিন্তু দেখো প্লাজমার অ্যাসিডটাকে তারা কন্ট্রোল করতেছে ভেতরে অ্যাসিড বানিয়ে। সো বাইকার্বনেট যেটা আছে, এই বাইকার্বনেট এবার দেখো দুইটা ঘটনা ঘটে। একটা হলো এখানে যে পটাশিয়াম আছে, মনে রাখবা সবসময় সেলের ভেতরে সবসময় পটাশিয়ামের ঘনত্ব বেশি। তাহলে কি উৎপন্ন করে বলো তো? পটাশিয়াম বাইকার্বনেট। তার মানে এরাও কোথায়? ফুসফুসের দিকে দৌড়াচ্ছে। কে? পটাশিয়াম বাইকার্বনেট আরবিসির ভেতর হয়ে ফুসফুসের দিকে দৌড়াচ্ছে। আর কিছু বাইকার্বনেট তখন কি যায়? অনেক বাইকার্বনেট না, কার্বন ডাইঅক্সাইড যত বেশি বাইকার্বনেট তত বেশি। তো কিছু বাইকার্বনেট বাইরে যায়। এখন বাইরে তো ওই যে সোডিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে। তো সোডিয়াম আয়ন তো পজিটিভ আয়ন, আর এইটা মিলে কি হয় বলো তো? সোডিয়াম বাইকার্বনেট। তো এও আগাচ্ছে, এও ফুসফুসের দিকে আগাচ্ছে। এইটা এই জন্যই বলা হয় যে বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। তো এই যে দেখো এখানে একটা বের হয়ে গেছে না, বাইকার্বনেট এখান থেকে বের হয়ে গেছে না, তো এটাকে তো আমাকে নিউট্রাল করতে হবে না? ভেতরের দিকে এখন আমাকে একটা ক্লোরাইড আয়ন ঢোকাই দিতে হবে। তো এই যে ক্লোরাইড আয়ন ভেতরে ঢুকলো, এটাকেই বলা হচ্ছে ক্লোরাইড শিফট হওয়া, ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। বিজ্ঞানী হ্যামবার্গারের নামে হ্যামবার্গার শিফট পরীক্ষায় আসে, কিন্তু হ্যামবার্গার শিফট কাকে বলে তোমরা বলবা? যখন বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়, তখন আরবিসির ভেতরতে বাইকার্বনেট যখন প্লাজমায় চলে যায়, তখন একটি বাইকার্বনেটের পরিবর্তে আরেকটি ঋণাত্মক আয়ন তখন প্লাজমা থেকে আরবিসির ভেতরে প্রবেশ করে। তো বাইকার্বনেটের বিনিময়ে যখন ক্লোরাইড প্লাজমা থেকে আরবিসির ভেতরে প্রবেশ করে, এই ক্লোরাইডের স্থানের পরিবর্তনটাকে আমরা বলি ক্লোরাইড শিফটিং বা ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। ঠিক আছে, তাহলে এইটা আসবে এবং বাইকার্বনেট রূপে পরিবহনটাও আসতে পারে। তো আশা করছি তোমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অক্সিজেন পরিবহন কিভাবে বিনিময় হয় সবই শিখলা। এবার এই প্রশ্নটাতে আসি, সেটা হলো বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন কি জিনিস? মনে রাখবা, এই যে ফুসফুসের অ্যালভিওলাস আছে আর এটা রক্তনালী। তোমরা বলো তো, অ্যালভিওলাসের দিকে তাকাও তো, সে কি অক্সিজেন খরচ করতেছে না, বাইরে থেকে ভেতরে দিচ্ছে না, আবার সে কি পাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে না বিনিময়ে। তাহলে এখানে কোনো বিক্রিয়া হইলো? অনলি ব্যাপন প্রক্রিয়া হইলো, এটা তো বিক্রিয়া না। তাহলে এটার নাম হচ্ছে বহিঃশ্বসন। তো বহি কথাটা কেন বলছো জানো? মাইটোকন্ড্রিয়ার বাইরে যেখানেই ঘটে, মাইটোকন্ড্রিয়ার বাইরে যেখানেই শ্বসন ঘটে, দ্যাট ইজ বহিঃশ্বসন।
তাহলে অন্তঃশ্বসন কি জিনিস দেখো, এটা একটা সেল, এটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ায় আলটিমেটলি আমরা যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা নেই, এখানে খরচ হয়ে যায়, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, এটা এক সময় বের হয়ে আসে। তাহলে বলো তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে ইটিএস আর কি, ইটিএস বলো, ক্রেবস চক্র বলো, কিংবা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ বলো, তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং বিক্রিয়ায় অক্সিজেন খরচ হয়ে যায় এবং এই সময় এটিপি উৎপন্ন হয়। তো এটার নামই হচ্ছে অন্তঃশ্বসন। ঠিক আছে, তাহলে বলো তো এখানে বিক্রিয়া আছে? ব্যাপন। এখানে বিক্রিয়া আছে। এখানে এটিপি উৎপন্ন হয় না, এখানে এটিপি উৎপন্ন হয়। এখানে যেহেতু বিক্রিয়া আছে, এখানে এনজাইম ব্যবহার হয় না, হয়। এখানে কোনো এনজাইম ব্যবহার হয় না। তো ওই পদ্ধতিটাই কিন্তু এখানে দেওয়া আছে। এনজাইমের ভূমিকা নাই এখানে, শক্তি উৎপন্ন হয় না এখানে, চাষ গ্রহণ ত্যাগই হয় এখানে, আর পরিবেশ থেকে আসে বাইর হয়ে যায় এটা এখানে। এটা ফুসফুসের ভেতরে ঘটনা এবং এটা একটা ভৌত প্রক্রিয়া, কেমিক্যাল যাচ্ছে ভৌত প্রক্রিয়া, ভৌত রাসায়নিক প্রক্রিয়া। আর এটা কি? এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়ায় হয়। এখানে কি খাদ্যসার ব্যবহৃত হয়ে একটা সময় এই ঘটনাটা ঘটে। এখানে কি গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং গ্যাস পরিবহন, এই জিনিসগুলো কানেক্টেড এবং এখানে শক্তি উৎপন্ন হয়। এখানে এনজাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এটা রাসায়নিক বিক্রিয়া। ওকে, এটা 100%, এটা পড়ে নিও, সহজ এটা। এবার আছি আমরা রোগ। হ্যাঁ, আমাদের শ্বাসনালী বলে যে রাস্তাটা আছে, তো ডাক্তাররা করছে কি বোঝার সুবিধার্থে শ্বাসনালী উপরের দিকে ঊর্ধ্ব শ্বাসনালী এবং এই যেখানে আমি কথা বলতেছি এর নিচেরটাকে নিম্ন শ্বাসনালী বলে। কারণ ঊর্ধ্ব শ্বাসনালীর রোগ এক ধরনের, লক্ষণ এক ধরনের, নিম্ন শ্বাসনালীর রোগ আরেক ধরনের, লক্ষণ আরেক ধরনের। ঊর্ধ্ব শ্বাসনালীতে এক ধরনের ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, নিম্ন শ্বাসনালীতে কিন্তু ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা অণুজীব রোগ সৃষ্টি করে। তাহলে দুইটা আলাদা আলাদা অঞ্চল না, দুইটা আলাদা আলাদা লক্ষণ না, আলাদা আলাদা প্রায় জীবাণু না। তো নিউমোনিয়ার জীবাণু নিচের দিকে ফুসফুসে সমস্যা করে, তাই না? তো যেহেতু আলাদা আলাদা সব কিছু, এই জন্য ঊর্ধ্ব শ্বাসনালী এবং নিম্ন শ্বাসনালীর রোগগুলো আলাদা করা হয়েছে। যেমন দেখো ঊর্ধ্ব শ্বাসনালীর রোগ, তাহলে ল্যারিংস যেখানে আমি কথা বলতেছি এর উপরে কি দেখো, আমাদের নাক, আমাদের কান। দেখো কানের সাথে মুখের একটা ইউস্টেশিয়ান নালীতে কানেকশন আছে। যেহেতু কানেকশন আছে, তাহলে এখানকার জীবাণুগুলো কানেও সমস্যা করতে পারে, এখানকার জীবাণুগুলো আমাদের শ্বাসনালীতেও সমস্যা করতে পারে, শ্বাসনালীতেও সমস্যা করতে পারে, শ্বাসনালীতেও সমস্যা করতে পারে। তাহলে কানটাও কিন্তু, কানের রোগগুলোও কি শ্বাসনালীর রোগ। আবার দেখো তো আমাদের সাইনাস আছে, এই সাইনাসের সাথে আমাদের নাকের কানেকশন আছে, তাহলে সাইনাসের রোগগুলো কি শ্বাসনালীর রোগ না? তাহলে এখানে যা যা আছে সব শ্বাসনালীর রোগ। এই যে দেখো নাক, কান, সাইনাস, গলা, নাক, কান, সাইনাস, গলা, এই রোগগুলো হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর রোগ। এবং এই জায়গায় কী হয়, আমাদের সাধারণ ঠান্ডা লাগে, এই জায়গায় আমাদের টনসিল আছে, টনসিলাইটিস হয়, এই জায়গায় আমাদের সাইনাস আছে, সাইনোসাইটিস হয়, এই জায়গায় আমাদের ল্যারিংস আছে, ল্যারিঞ্জাইটিস হয়। তো এই জিনিসগুলোকে আমরা একসাথে ঊর্ধ্ব শ্বাসনালীর রোগ বলি। এর নিচে বলো তো ট্রাকিয়া থেকে শুরু করে নিচে ফুসফুস পর্যন্ত আমাদের ফ্লু হয়। ফ্লু, এই যে যেমন করোনা ভাইরাস দিয়ে আমাদের ফ্লু হয়। তারপরে আমাদের ব্রঙ্কাস আছে নিচের দিকে, ব্রঙ্কাসে ব্রঙ্কাইটিস হয়। ফুসফুস আছে, আমাদের এখানে নিউমোনিয়া হয়, আমাদের ফুসফুসের ভেতরে যক্ষা হয়। তো এগুলো কি নিম্ন শ্বাসনালীর রোগ না? এবং একটা জিনিস দেখো, আমাদের এখানে হাঁচি হইতো না নাকে, তাহলে এখানকার হচ্ছে হাঁচি এবং কাশি, কারণ এখানকার জিনিসপত্রগুলো যখন নিচে নামা শুরু হয় তখন কাশি হয়, বুঝছো? তাহলে ঊর্ধ্ব শ্বাসনালীতে কিন্তু কাশি হয়, হাঁচি তো প্রধান। আর নিম্ন শ্বাসনালীর লক্ষণ কি হাঁচি না, কাশি। তো এই যে দেখো নিচেরগুলোর জন্য হচ্ছে প্রধান লক্ষণ কাশি, কারণ কাশির জন্য ভ্যাগাস স্নায়ু লাগে, আর ভ্যাগাস স্নায়ু এই এলাকাতে, ল্যারিংস থেকে এই এলাকাতে, বুঝছো? আর উপরের দিকে কি হাঁচি, সাধারণত কাশি আছেই, মাথা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, ইত্যাদি ইত্যাদি। এই জাস্ট এটা রিডিং পড়লে বুঝতে পারবা। তো এই যে এইটা আসে পরীক্ষায়, যে আমাদের যে অস্থির যে গহ্বরগুলো আছে এগুলোকে আমরা বলি সাইনাস। সাইনাস মানে গহ্বর। তো 4 ধরনের সাইনাস আছে, বুঝছো? মেক্সিল, এগুলো যে অস্থিতে এই গহ্বরগুলো আছে সেই অনুযায়ী এগুলোর নামকরণ করা হয়েছে। দেখো এখানে আছে ফ্রন্টাল অস্থি, দিস ইজ ফ্রন্টাল সাইনাস। এখানে কিন্তু গহ্বর আছে যেগুলোর ভেতরে মিউকাস পর্দাগুলোতে জীবাণু গেলে যন্ত্রণা হয়, প্রদাহ সৃষ্টি করে, মাথা ব্যথা হয়। এই যে এটার নাম হচ্ছে মেক্সিলা, উপরের চোয়াল। সো মেক্সিলারি সাইনাস, রাইট? ম্যান্ডিবুলার সাইনাস নাই, তাহলে ফ্রন্টাল সাইনাস, মেক্সিলারি সাইনাস। এই যে আমাদের নাকের পেছনেই কিন্তু আমাদের স্ফেনয়েড, অ্যাথময়েড অস্থি আছে, আরও পেছনে স্ফেনয়েড অস্থি আছে। তাহলে অ্যাথময়েডাল সাইনাস, আরও পেছনে গেলে স্ফেনয়েডাল সাইনাস। তাহলে দেখছো সাইনাসের নামগুলো পড়তে হবে। তো তোমরা একটা খেয়াল করছো যে আমাদের এই দেখো ফ্রন্টাল সাইনাস এখানে, মেক্সিলাতে মেক্সিলারি সাইনাস, নাকের জাস্ট পেছনের দিকে অ্যাথময়েডাল সাইনাস, আরও নিচের দিকে গেলে স্ফেনয়েডাল সাইনাস। তো নাক নায়ের মাঝখানে এটা, নাকের চারপাশেই না এগুলা,
তো নাকের চারপাশে বলে এগুলোকে বলা হয় প্যারা নেজাল সাইনাস, নোজের পেরিফেরি বরাবর থাকে প্যারা নেজাল সাইনাস। পরীক্ষা আসে হোয়াট ইজ প্যারা নেজাল সাইনাস? উত্তর হলো নাকের চারপাশে বিভিন্ন অস্থিতে যে সাইনাসগুলো থাকে অবস্থানের জন্য এগুলোকে বলা হয় প্যারানেজাল সাইনাস, নাকের চারপাশে থাকার কারণে। 2 নম্বর হচ্ছে সাইনাস কত ধরনের? এখানে 4 ধরনের, ফ্রন্টাল, ম্যাক্সিলারি, স্ফেনয়েডাল, অ্যাথময়েডাল। ঠিক আছে, ফ্রন্টাল অস্থিতে, ম্যাক্সিলাতে, অ্যাথময়েডাল হচ্ছে অ্যাথময়েড অস্থিতে, যেটা 2 চোখের মাঝখানে এই জায়গায় থাকে। এই যে অবস্থানটা প্লিজ একটু পড়ে নিও, 2 চোখের মাঝখানে এখানে থাকে। আর স্ফেনয়েডাল সাইনাসটা হচ্ছে ওই 2 চোখের মাঝখানে যে অ্যাথময়েডাল সাইনাস তারও পেছনে স্ফেনয়েডাল সাইনাস থাকে। ঠিক আছে, শেষ। তোমরা বলো তো এইসব সাইনাসের ভেতরে ধরা যাক এটা একটা গহ্বর, এখান থেকে মিউকাসগুলো রেগুলার আমাদের নাক দিয়ে বের হয়। তো এখানে একটা মিউকাস পর্দা আছে না ভেতরে, এই মিউকাস পর্দাটা এখান থেকে তো মিউকাস উৎপন্ন হয়ে বের হয়। তো কোনো কারণে যদি আমি এই মিউকাসের এই রাস্তাটা ব্লক করে দিই, নাকের ভেতরে মাংস বৃদ্ধি করে, হাড্ডি ফুলাই দিয়ে, নাকের পলিপ বানায়, কিংবা অ্যালার্জির কারণে নাক বন্ধ করে, বা যে কোনো কারণে নাক বন্ধ করে যদি এগুলো বের করা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু মিউকাসগুলো এখানে জমতে থাকে, বুঝছো? তখন জীবাণু ট্রাভেল করে অল দ্য ওয়ে, দেন এখানে এসে তারা একটা প্রদাহ সৃষ্টি করে বা ইনফেকশন, ইনফ্লামেশন সৃষ্টি করে। তখন আমরা এটাকে কি বলি? সাইনাসের ভেতরে যেহেতু প্রদাহ হয়েছে, তাহলে আমরা এটাকে বলি সাইনাসের ভেতরে যেহেতু প্রদাহ হয়েছে, এই জন্য আইটিস শব্দটা অ্যাড হয়, সাইনাস যোগ আইটিস, সাইনোসাইটিস। ঠিক আছে, তাহলে বলো তো সাইনোসাইটিসের কারণ কি? সাইনোসাইটিসের এই যে কারণগুলো এখানে আছে, জাস্ট নাক বন্ধ করে দিবা। আর সাইনোসাইটিস কিন্তু 2 ধরনের, একটা হলো একিউট আর একটা ক্রনিক। একিউট মানে কি? সূক্ষ্মকোণ না, একিউট অ্যাঙ্গেল। সূক্ষ্মকোণ মানে কি? যে কোণ ছোট, 90 ডিগ্রি ছোট। তার মানে একিউট বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে অল্প কয়েকদিনের মধ্যে এটা ডেভেলপ করছে। এই যে দেখো, 1 মাস থেকে 2 মাস, 4 থেকে 8 সপ্তাহ। আর ক্রনিক কোনটা? ক্রনিক মানে লেগেই আছে, তার মানে কোনো কারণে যদি 2 মাসের বেশি হয়ে যায়, আছে আছে আছে, অনেকের কিন্তু একবার হয় আর থামে না, এটাকে বলা হয় ক্রনিক সাইনোসাইটিস। ঠিক আছে, একিউটটা হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ, ক্রনিকটা হচ্ছে 8 সপ্তাহের বেশি। তো তোমরা দেখো যে সাইনোসাইটিসের কারণ কি? যে জীবাণুগুলো এখানে আসে, এখানে বিভিন্ন ধরনের জীবাণুর কথা বলেছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। তারপর দেখো তো ঠান্ডা লাগলে রাস্তা বন্ধ, দেখছো? নাকে পলিপ হলে রাস্তা বন্ধ, দাঁতের ইনফেকশন হলে, আমার দাঁতে যদি এখানে ইনফেকশন হয়, এর উপরে যে সাইনাসটা আছে, ইনফেকশনটা এখানে গিয়ে প্রদাহ সৃষ্টি করতে পারে, তাহলে দাঁতের ইনফেকশন। হাঁপানির কারণে কিন্তু, হাঁপানিতে তো অ্যালার্জি থাকে, নাক বন্ধ হয়ে যায়, তো এইটা একটা। তারপর হচ্ছে ঘরের ভেতর যে পোকামাকড়, ধুলোবালি, স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়, আমাদের কি হাঁচি টাচি হয় না, নাক টাক বন্ধ হয় না, তো সাইনাসের রেগুলার বের হইতে পারবে না, তখনও সাইনোসাইটিস হবে। জাস্ট রাস্তা বন্ধ দেখবা। ইউস্টেশিয়ান নালীর অস্বাভাবিকতায়ও সাইনাসে প্রবলেম হতে পারে। তো এটা কানেক্ট করে দেওয়া এই মোমেন্টে কঠিন, কারণ এই মোমেন্টে এটা এক্সপ্লেন করা পসিবল না। নাকের হাড় বাঁকা হলে বলো তো নাকটা বন্ধ হয়ে যাবে না, এই সাইনাসের জিনিসগুলো বের হইতে পারবে, মিউকাসগুলো পারবে না, তখনও সাইনোসাইটিস হবে। আর সিস্টিক ফাইব্রোসিস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সিস্টিক ফাইব্রোসিস একটা রোগ যে অবস্থায় মিউকাসগুলো খুবই স্টিকি হয়ে যায়, আঠালো হয়ে যায়। তো তোমার নাক ক্লিন আছে, নাকের রাস্তা ক্লিন আছে, তাহলে মিউকাসটা ইজিলি বের হইতে পারবে। কিন্তু মিউকাসটা যদি খুব স্টিকি হয়ে যায়, আঠালো হয়ে যায়, ওটা কি বের হইতে পারবে? মিউকাসগুলো কি সাইনাসের ভেতরে জমা থাকবে না? তখন ওখানে প্রদাহ হবে না? দ্যাট ইজ সাইনোসাইটিস। প্রশ্ন হলো ভাইয়া রোগের লক্ষণ কি? আশ্চর্য, এই জায়গায় যদি প্রদাহ হয়, রোগের লক্ষণ প্রথমেই দেখো হলুদ সবুজ, যেহেতু ইনফেকশন, জীবাণু আসছে, জায়গাটা টক্সিন রিলিজ হয়েছে, নাক দিয়ে হলদে সবুজের কি হতে পারে? তরল গড়াইতে পারে। এবং তোর মাথা ব্যথা হবে না, এই জায়গায় প্রদাহ যেহেতু হয়েছে, তীব্র মাথা ব্যথা থাকতে পারে, বিরক্তিকর মাথা ব্যথা, মাথা একটু নাড়াচাড়া করলে, নিচু করলে প্রচণ্ড ব্যথা হয়। জীবাণু আসলেই মনে রাখবা, যেখানে জীবাণুর কথা সেখানেই জ্বর, তাহলে জ্বর জ্বর ভাব থাকবে। নাক বন্ধ থাকলে, নাক যদি হালকা বাতাসও বের হয়, যেহেতু এগুলোতে প্রদাহ হয়েছে, জীবাণু এসেছে, তাহলে নাক দিয়ে দুর্গন্ধ আসবে। মুখমণ্ডল পেইন হতে হতে একসময় কি এগুলো অবশ ফিল হয় না? হয় কি না? একটু অনুভূতিহীন মনে হবে। মাথা ব্যথার সাথে, যে মাথা ব্যথার সাথে দাঁত ব্যথাও হতে পারে, কারণ সাইনাসটা এখানে, এখানে প্রদাহ। দাঁত থেকে শুধু ইনফেকশন যায় তা না, সাইনাসে যদি প্রদাহ হয়, তাহলে সাইনাস, ম্যাক্সিলারি সাইনাসে যদি প্রদাহ হয়, দাঁতের ব্যথাটা আসতে পারে। আর কাশি হয়, রাতে কাশির তীব্রতা বাড়ে, গলা ভেঙে যায়। এর একটা কারণ হচ্ছে, তোমার যখন এইসব জায়গায় প্রদাহ হবে, এই মিউকাসগুলো যদি সামহাও রাত্রেবেলা ঘুমায় থাকবা, এগুলো কিন্তু আমাদের মুখে, গলায় এসে দিয়ে এখানে নামে। তো এখানে যদি যায়, তাহলে আমাদের কাশি হবে না? বের হওয়ার জন্য কাশি হবে। তো দিনের বেলা কি আমাদের এই কাশিটা হবে না? রাত্রে শুইলেই আসে, যে কারণে শুইলেই কাশিটা বাড়বে, শুইলেই কাশিটা বাড়বে, রাতে তীব্রতাটা বাড়বে। ঠিক আছে, তো সাইনোসাইটিসের আমরা হালকা দেখলাম, যতটুকু পসিবল পরীক্ষায় লিখবা। প্রতিকার কি?
প্রতিকার দেখো সামহাও তোমার যে মিউকাসগুলো আছে মিউকাসগুলোকে গলায় দিতে হবে এবং অ্যাকর্ডিং টু ডিজিজ তোমাকে ট্রিটমেন্ট করতে হবে। তো দেখো এই যে গরম পানি একটু যদি ভিজাও, মেন্থলের একটু ভাব যদি নাও বা গরম ধোয়ার একটু ভাব যদি নিয়ে নাও, তাহলে এগুলো কিন্তু মিউকাসগুলো পাতলা হয়ে যায়, ফলে ক্লিন হয়ে যায়, সাইনোসাইটিস থেকে একটু পেইন রিলিজ হয়। এই যে দেখো আছে, প্রচুর পানি পান করতে হবে, বাষ্প টানতে হবে। তো আমি দেখছি আমার পরিচিত যারা আছে তাদেরকে আমি ইউজুয়ালি এই যে এটার কথা বলি, বাষ্প টানার কথা বলি মেন্থল দিয়ে হালকা গরম পানিতে। ওকে, বেশি আর গরম দিও না বা বেশি গরম পানিতে বাষ্প নিতে যায় না, খবর হয়ে যাবে। দিনে কয়েকবার নেজাল স্যালাইন স্প্রে করা, স্যালাইন দিলে জায়গাগুলো ক্লিন হয়ে যায়। তো এগুলো কিন্তু শোনো, তোমার যদি সাইনোসাইটিস থাকে প্লিজ দয়া করে এগুলো প্র্যাকটিস করবে না উইদাউট ডাক্তারের কনসালটেশন। আর্দ্রতা প্রতিরোধক ব্যবহার করতে হবে। যন্ত্রের সাহায্যে নাকের ভেতরে সব এগে পানি, দেখো এটা করতে গেলে কিন্তু বিপদ আছে, ডাক্তার না বললে কোনো কাজ করে না। একটা শাওয়ার জেট দিয়ে, বাথরুমের যে শাওয়ার জেট দিয়ে যদি নাকের ভেতরে পানি দাও, খবর হয়ে যাবে। বন্ধ নাক খোলার জন্য নেজাল স্প্রে ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ প্রথম দিকে কাজ করলে পরে অবস্থা খারাপ হইতে পারে। হ্যাঁ, স্টেরয়েড যেগুলো বুঝছো, যে নেজাল স্প্রেগুলো, এগুলো দিলে পরবর্তীতে কিন্তু দেখবা যে অবস্থা খারাপ হয়ে গেছে, নাকে আর গন্ধ পাবা না, এখানে যে নিউরনসগুলো আছে নষ্ট হয়ে যায়। নাক বন্ধ অবস্থায় উড়োজাহাজে না চড়াই ভালো। নাক এমনকি কানে প্রবলেম থাকলেই প্রবলেম, সেটা হচ্ছে তখন প্রেশার ইমব্যালেন্সের জন্য কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। মাথা নিচু করে এইরকম যদি করো, মনে হয় পুরো ভারটা পড়ছে, প্রচণ্ড ব্যথা হয়, মাথা নিচু করবা না। সো হেয়ার ইজ সাইনোসাইটিস। এবার চলে আসি আমরা অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া এটা সাইনোসাইটিস থেকে বেশি প্রশ্ন আসার কথা। অটাইটিস মিডিয়া হচ্ছে কান পাকা রোগ। ওকে, এটা যে তোমার মাথা হয়, এটা তোমার বহিকর্ণ, বুঝছো, এই যে এই পর্যন্ত। কত দূর পর্যন্ত বহিকর্ণ? যত দূর পর্যন্ত গেলে আমরা একটা টিম্প্যানিক পর্দা পাই। এই টিম্প্যানিক পর্দার পরের যে জায়গাটা আছে, এই যে এটা হচ্ছে মধ্যকর্ণ, এবং তার ভেতরে এটা হচ্ছে অন্তকর্ণ, বুঝছো। আবার দেখো, এটা হচ্ছে মধ্যকর্ণ, এটা হচ্ছে অন্তকর্ণ, আর এই যে এটা হচ্ছে বহিকর্ণ। তো অন্তকর্ণের কাজ অ্যাকচুয়ালি মাথায় এসে স্নায়ু নিয়ে যায়, মানে শব্দ গেলে আলটিমেটলি অন্তকর্ণ পর্যন্ত পৌঁছায়, অন্তকর্ণের মাধ্যমে শোনে। কিন্তু তোমার এই যে দেখো ভালো করে, এই জায়গায় কিছু অস্থি থাকে, বুঝছো, এই জায়গায় কিছু অস্থি থাকে। তো দেখো এই পাশে কিন্তু ভেতরে যদি প্রদাহ হয়, পুঁজ জমে, এই পাশে বাইর হওয়ার কোনো কিন্তু উপায় নাই। ইউজুয়ালি হয় কি, এই যে এটার সাথে আমাদের মুখের একটা কানেকশন থাকে, বুঝছো, মধ্যকর্ণের সাথে আমাদের মুখের একটা কানেকশন থাকে, দেখছো। তো ইউজুয়ালি এইটা কথা বলার সময়, চুইংগাম চিবানোর সময় আমরা এটা কিন্তু খুলতে পারি, আমরা এটা কন্ট্রোল করতে পারি। ছোট বাচ্চারা এটা পারে না, এই জন্য ছোটো বাচ্চাদের কিন্তু রোগটা বেশি হয়, বিশেষ করে যারা ময়লা পরিবেশে থাকে এবং কান পাকা রোগের লোকের কাছ থাকে। এবং এর চেয়ে বড় জরুরি হচ্ছে যারা এই পুকুরে ময়লা পানিতে গোসল করে, বুঝছো। তো আর যারা হচ্ছে ওই যে বাচ্চাদের শোয়ায়ে, ঘুমের মধ্যে বাচ্চাকে দুধ খাওয়াবে, বাচ্চাও শুয়ে আছে, মাও শুয়ে আছে, তখনও কিন্তু দেখবা খাবার পরে এই পাশে দুধটা কিন্তু কানের মধ্যে যাইতে পারে, প্রবলেম হইতে পারে। তো যাই হোক, তোমরা বলো তো এই মধ্যকর্ণ, মধ্যকর্ণ মানে কি? মিডল না? মিডলকে বলে মিডিয়া। তুমি যদি কোনো এক মিডিয়ার মাধ্যমে কাউকে টাকা দাও, মিডিয়া মানে কি? যে মাঝখানে থাকে। তাহলে মধ্যকর্ণের জন্য মিডিয়াটা আসছে। কান না, অটো মানে হচ্ছে কান, আর কানে যেহেতু প্রদাহ হচ্ছে এই জন্য আইটিস, আইটিস মানে প্রদাহ। তাহলে অটো মানে কান, আইটিস মানে প্রদাহ। কানে প্রদাহ কোন কানে? মধ্য কানে, এই জন্য মিডিয়া, অটাইটিস মিডিয়া। তো তোমরা দেখো অটাইটিস মিডিয়ার কিন্তু এই ইউস্টেশিয়ান নালীটা কিন্তু পড়া খুব জরুরি। কোনো কারণে যদি ইউস্টেশিয়ান নালী ব্লক হয়ে যায় তাহলে অটাইটিস মিডিয়া হবেই। তো আমরা এবার চলে আসি, এটাও কিন্তু স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী আছে। ওইটাতে কি ছিল? 8 সপ্তাহ ছিল না? আর এখানে দেখো হাফ মাস থেকে 1 মাস, আর ওইটা ছিল 1 মাস থেকে 2 মাস। আর 4 সপ্তাহের যদি বেশি হয়, নিরাময় যদি না হয়, দ্যাট ইজ ক্রনিক। হ্যাঁ, ক্রনিক অটাইটিস মিডিয়া। এটাও সেম, এই যে এসব কারণে হয়। মধ্যকর্ণ এবং নাকের সংযোগস্থল ফুলে গেলে, দেখো মধ্যকর্ণ এবং নাকের সংযোগস্থল, এটা ধরা যাক মধ্যকর্ণ, এটা হচ্ছে নাকের সংযোগস্থল, ইউস্টেশন নালী। তো এটা যে ফুলে যায়, রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো এই রাস্তা বন্ধ হলে এখানকার কি মিউকাসগুলো এইদিকে আসতে পারে না। অনেকেই প্রশ্ন করো, ভাইয়া এই কানেকশনটা রাখার কারণ কি? একটা কারণ হচ্ছে, এটা পর্দা না বলো তো, টিম্প্যানিক পর্দা। তো এই পাশে একটা বায়ুচাপ এবং এই পাশে একটা বায়ুচাপ, টিম্প্যানিক পর্দাটা যেন ব্যালেন্সে থাকে, ফেটে যেন না যায়, এই জন্যই কিন্তু টিম্প্যানিক পর্দা আমাদের থাকে। এবং এই পাশে একটা ছিদ্র থাকে বায়ুচাপের সমতার জন্য। টিম্প্যানিক পর্দার উভয় পাশে বায়ুচাপের সমতার জন্য এই যে ইউস্টেশন নালীটা থাকে। তো ইউস্টেশন নালী ফুলে গেলে কিন্তু ভেতরের মিউকাসগুলো আটকে যাবে, জীবাণু গিয়ে প্রদাহ সৃষ্টি করবে। আর কি, আমাদের এখানে একটা অ্যাডেনয়েড গ্রন্থি আছে বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ, ওটা যে ফুলে যায়, এই রাস্তাটা তখন ব্লক হয়ে যায়, ঠিক আছে। আরেকটা বললাম না, মাতৃদুগ্ধ পান না করালে, দেখো মায়ের দুধের মধ্যে কিন্তু প্রতিরক্ষা আছে। তো কোনো বাচ্চা যদি জন্মের পর মায়ের দুধ না পায়, তা তো কান পাকা রোগ হওয়াটা খুব সহজ, স্বাভাবিক, তাই না? প্রতিরক্ষা ব্যবস্থা নাই,
কম করাইলে বা কি না করাইলে এই প্রবলেমটা হয়। অটাইটিস মিডিয়া কাদের হয়? এই যে বললাম সহজ করে, ছোট বাচ্চাদের হয়। হ্যাঁ, 4 মাস থেকে 4 বছর, এটা ইম্পর্টেন্ট লাইন। কান পাকা কাদের হয়? 4 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চা কাচ্চাদের। এখন দেখো, যারা ডে কেয়ার সেন্টারে থাকে, যেখানে অনেক শিশু একসাথে বেড়ে ওঠে, সেখানে কান পাকা কমন হতে পারে। যেসব বাচ্চারা নিচু অবস্থায় শুয়ে বোতলের দুধ খাওয়ানো হয়, বাচ্চা শুয়ে আছে, মুখের মধ্যে বোতলের দুধ দিয়ে দিছো, কান পাকা হইতে পারে। যেসব শিশুরা ধূমপানযুক্ত বায়ু দূষণপূর্ণ এলাকায় বসবাস করে, কারণ এই পরিবেশে বাচ্চা বসবাস করলে তার ইমিউনিটি লস হয়। আর পরিবারের অন্য কাউরে যদি প্রবলেম থাকে, ওর থেকে জীবাণু এর এসে এটা হতেই পারে, ইনফেকশন হতে পারে, মানে কন্টামিনেশনের মাধ্যমে, ছোঁয়াচে। বাট ওই রকম ছোঁয়াচে আবার না। হ্যাঁ, স্কিন ডিজিজ যেমন ছোঁয়াচে, ওই রকম না। আচ্ছা, রোগের লক্ষণ কি তোমরা বলো তো? একটা বাচ্চার যদি কান পাকে, সে তোমার বলতে পারবে যে কান পাকছে। ও কিন্তু কি করবে? ও যখন কানে ব্যথা হবে, কান টানতে থাকবে, এরম এরম করবে, তাই না? বলতে পারবে না। আর মাথা ব্যথা হওয়ার কারণে সবসময় বাচ্চাটা, কান পাকা রোগ, মাথা ব্যথা করবে না, বাচ্চাটা সবসময় কান্নাকাটি করবে। দেহে বেশি তাপমাত্রা, ওই যে বললাম জীবাণু আসলেই জ্বর বা বেশি তাপমাত্রা হয়। আর কি, নাক দিয়ে পানি ঝরে এবং কান দিয়ে কিন্তু দুর্গন্ধযুক্ত তরল বের হইতে পারে। পুঁজ কিভাবে জানো? টিম্পেনিক মেমব্রেনটা ফুটা হয়ে, ছিদ্র হয়ে, পচে গিয়ে বের হয়ে আসতে পারে। তো পরবর্তীতে কিন্তু তার কান নষ্ট হয়ে যেতে পারে। খুব সিরিয়াস এগুলা। বয়স্কদের ক্ষেত্রে কি হবে? খুব সিম্পল। বয়স্কদের কানে ব্যথা হবে, কানে চাপ হবে, বয়স্করা কিন্তু বলতে পারবে, কারণ ব্যথা হচ্ছে, চাপ হচ্ছে, ভোঁ করতেছে। মাথা ঝিমঝিম করে প্রচন্ড মাথা ব্যথা হবে। ব্যথা, ঝিমঝিম এগুলো তো সব কমন, বাচ্চাদেরও আমাদেরও। কাশি হয় এবং নাক দিয়ে পানি পড়ে। কারণ কি বলতো? এই মিউকাসগুলো যখন নিচের দিকে যায়, কাশি তো হবেই, তাই না? কানে কম শোনে। আশ্চর্য, কান পাকা হলে কানে কম শুনবে এবং সে বলবে তোমার আমি কানে কম শুনতেছি। আর সাথে সাথে একটু জ্বর থাকবে না, জ্বর জ্বর ভাব। তো সেক্ষেত্রে সে কি বলবে? তার খাবারের রুচি থাকবে না। মনে রাখবা, টেম্পারেচার বাড়লে খাবারের প্রতি রুচি কমে যায়। কারণ খাবার খাই আমরা আমাদের টেম্পারেচারটা বাড়ানোর জন্য, এটিপি তৈরি করে তাপ বাড়ানোর জন্য। তো আমার শরীরে অলরেডি যদি তাপ বেড়ে থাকে, তাহলে আমার কি খাবারের রুচি থাকবে? থাকবে না। কানে যদি কখনো কানে যদি আমাদের কি হয়, পাকা হয়, কি কি প্রবলেম দেখা দিতে পারে? খুব সিম্পল। কানের যে টিম্পেনিক পর্দাটা আছে, এটা একদিন ছিদ্র হয়ে যেতে পারে যদি ট্রিটমেন্ট না করি। আর ছিদ্রপথে মধ্যকর্ণ থেকে তরল বাইরে বের হয়ে আসতে পারে, মানে পুঁজ বাইর হয়ে আসতে পারে। পরবর্তীতে আমি কানে কম শুনতে পারি, এমনকি আমি শ্রবণ শক্তিও হারিয়ে ফেলতে পারি। আর বাচ্চারা যদি কানে কম শোনে, ওই যে আমাদের কথা, ইনস্ট্রাকশন বুঝতে পারবে না, তার কথা বলা শিখতে দেরি হতে পারে। আর কান যদি ঠিক না হয়, এমনও হইতে পারে 2 কানে প্রবলেম, সে কোনোদিন কথা নাও বলতে পারে। ঠিক আছে? তো এগুলো খুব সহজ। তো উপদেশ কি কি আমরা এখানে দিব? অপ্রয়োজনে কান চুলকাবা না, কানে ঠান্ডা লাগাবা না, সাঁতার কাটবা না, কারণ সাঁতার কাটলে এই প্রবলেমটা হয়। সাঁতার তো কাটতে হবে, বাট সাবধান। কান পরিষ্কার রাখা। কটন বাড কিন্তু ব্যবহার করা যাবে না। হ্যাঁ, কটন বাড কিন্তু ব্যবহারের জন্য না। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া কটন বাড ব্যবহার না করলে কানের ময়লা কীভাবে পরিষ্কার করো? কানের ময়লা এমনি বের হয়। কথা যখন বলি, যে আমি কথা বলতেছি না, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আকার কানের ময়লা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। আর একটা কাজ করা যায়, গোসলের সময় সাবানের ফেনা আছে না, দিলে কানের ময়লাগুলো গলে যায়, কারণ ওগুলো লিপিড জাতীয়। তারপর যদি আমরা পানি দিয়ে ধুয়ে ফেলি, ময়লা কিন্তু ক্লিন হয়ে যায়। আর কানে পানি ঢুকতে আবার দেওয়া যাবে না। এইরকম করে পানি দিয়ে ময়লা ক্লিন করবা শাওয়ার জেট দিয়া, প্লিজ ডোন্ট ডু দ্যাট। প্রতিকারের কথা এখানে বলা আছে, তোমরাই বলো তো। কানের যদি পাকা হয়, খুবই সিম্পল। আমরা ব্যথার জন্য প্যারাসিটামল, ব্যথা এবং জ্বরের জন্য খাবো। এবং আমরা কি করব? জীবাণু যেহেতু আসছে, আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করবো। এই দুইটার একটাও একা একা খাবা না। ইভেন প্যারাসিটামলও কখনো একা খাবা না। আর কি, এটা খুব সতর্কতা, ডাক্তার না বললে কিন্তু কখনোই করবে না। হালকা উষ্ণ মিনারেল অয়েল কানে দেওয়া। আর সহনীয় মাত্রায় গরম পানির বোতল চেপে ধরে কানে, এটা কিন্তু অনেকে বোঝো না। শোনো, একটা বোতলের মধ্যে গরম পানি নিয়ে ওইটার উপরে কিন্তু টাওয়েল পেঁচাইতে হয়। টাওয়েলটা যখন গরম হয়, এখানে ধরা যেতে পারে। ঠিক আছে? আবার ওই গরম পানির বোতল এখানে ধরো না, পুড়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি এমন হয় এটা টিম্পেনিক পর্দা, এটা তোমার কান, তো হালকা এখানে একটা ছিদ্র করে দেওয়া হয়, বুঝছো? তাহলে কি হয় বলো তো? অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ব্যাকটেরিয়াগুলো মাইরাও ফেলতেছি, জীবাণুগুলা। আর পুঁজগুলো যেন ড্রেন হয়, এই পাশে বের হয়ে যেতে পারে। যখন ভালো হয়ে যাবে, এই যে শুকায় যাবে, তখন আমরা এটা প্লাস্টার করে দিই, টিম্প্যানোপ্লাস্টি করে দিই। তারা যখন ছিদ্র করি, এটার নাম হচ্ছে টিম্প্যানোস্টোমি। তারপরে টিউব বসাই দেয় ওখানে, ওই টিউবের ভেতরে বের হয়। আর যখন ঠিক হয়ে যায়, ওটার নাম হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি বা মাইরিঙ্গোপ্লাস্টি। মাইরিঙ্গো শব্দের অর্থ কিন্তু টিম্প্যানিক পর্দা। আরেকবার বলতো, কানে আমরা একটা ছিদ্র করি, একটা ছোট একটা পাইপ বসাই দিই, সো দ্যাট ইজ কল্ড টিম্প্যানোস্টোমি। আর যখন ওটা আবার ঠিক করে প্লাস্টার করি, ওটার নাম টিম্প্যানোপ্লাস্টি বা মাইরিঙ্গোপ্লাস্টি। প্লাস্টি মানে সংস্কার করা।
এইটা আসবে, এরপরে আরও কিছু কথাবার্তা আছে, এইটা আসবে। আমাদের ক্লাস কিন্তু এখন শেষ হয়ে যাচ্ছে। দেখো এইটা দেখো, কালো মাঝে মাঝে ভালো, এটা ভালো মানুষের, আর এটা হচ্ছে যারা ধূমপায়ী তাদের, দীর্ঘদিন ধূমপান করেছে। তুমি যখন এখন পার্থক্য করবা, দেখো ইন্টারেস্টিং জিনিস, ফুসফুস আকৃতিগতভাবে দেখো এটা যে এইরকম বড়, এটা কি সুন্দর বোঝা যাচ্ছে। এটাতে দেখো কি হয়েছে, এই যে এইদিকে এদিকে এরকম হয়ে গেছে, তাই না? কালোর বাইরে সাদাটা কিন্তু ভালো জিনিস না, কালোটা ভালো। তো ফুসফুস আকৃতিগতভাবে ঠিক আছে, যেগুলো সব পজিটিভ এই পাশে দিবা, সব নেগেটিভ এই পাশে দিবা। তারপর দেখো এক্স রে ফিল্মটি কালো থাকবে, সো মোর কালো বেটার। ফুসফুসের সকল অঞ্চল স্বচ্ছ এবং পরিষ্কার থাকবে। স্বচ্ছ এবং পরিষ্কার মানে কি জানো, মানে মানে সিমেট্রিক্যাল কালার হবে, বুঝছো? মানে এখানে যেমন কালো, এদিকে তেমন কালো, এদিকে তেমন কালো, ক্লিন হবে। আর ওইটা দেখো তো, দেখে কি মনে হচ্ছে অপরিষ্কার, ভালো ছবি আসে নাই, তাই না? তখন ডাক্তার তখন কি বলবা যে আমার একটা সুন্দর একটা ছবি তোলেন তো, বলতে পারবা না, তোমার যা গেছে গেছে। এবার দেখো অ্যালভিওলাসের সংখ্যা স্বাভাবিক, যার ফুসফুস ভালো, সিগারেট খায় না, তা তো অ্যালভিওলাস ভালো। আর যে স্মোকার হবে তার অ্যালভিওলাস কিছু ড্যামেজ হবে, যেটাকে বলে এমফাইসেমা। ঠিক আছে, এদের এমফাইসেমা থাকবে না, ওদের এমফাইসেমা থাকবে। টিউমারের মতো কোনো ধরনের উপবৃদ্ধি আমরা স্বাভাবিকে পাবো না। দেখো ধূমপান না করলে যে ফুসফুসে টিউমার হবে না তা কিন্তু না। এই পার্থক্যতে কিন্তু বিশাল গন্ডগোল আছে। আমার মনে হয় একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই পার্থক্যটা বইয়ে লেখা উচিত ছিল। আর এখানে কিন্তু টিউমারের মতো বৃদ্ধি থাকতে পারে, যেগুলো আঁশের মতো মনে হবে, বুঝছো? মনে হবে তুলা কিছু একটু রেখে দিছে ওখানে। এক্স রে ফিল্মে পানি জমে আছে এমন কিছু বোঝা যাবে না, কিন্তু ওখানে পানি জমা থাকতে পারে। আর ফুসফুস এবং হৃৎপিণ্ডের প্রচ্ছায়া স্বাভাবিক এবং সমানুপাতিক হয়। ঠিক আছে, এটা হৃৎপিণ্ড, এটা ফুসফুস, এবং দুইটা একটা অনুপাত আছে, সবসময় স্বাভাবিক। বাট যখন তুমি এইটাতে যাবা, তাহলে দেখো কি হয় জানো, ফুসফুসটার আকারটা কিন্তু বড় হয়। তোমার যে জায়গায় রোগ হয় সেই জায়গায় ফুলে যায়, তাই না? তাহলে দেখো ফুসফুসটা আকারে বড় হবে, হৃৎপিণ্ডটা তখন তুলনামূলক ছোট লাগবে। তো এই পার্থক্যটা প্লিজ পড়বা, প্লিজ, 100% পরীক্ষায় আসবেই। তো এর আগে আমি যা পড়িয়েছিলাম একটু শেষে গিয়ে আমি বলবো স্পেশালি কোথায় নজর রাখবা, কারণ আমি যখন কোশ্চেন সলভ করাবো সেখানেই সব কিছু পেয়ে যাবা। ধূমপান 2 ধরনের, সক্রিয় এবং নিষ্ক্রিয়, রিডিং পড়বা। এখানে কয়েকটা রোগ আছে, রোগ হলেই শেষ। দেখো আমি এক এক করে বলি। এই যে এমফাইসেমা মানে কি জানো, তোমার অ্যালভিওলাস আছে অনেকগুলা। এখন তুমি খাইছো সিগারেট, এমন খাইছো, খাওয়ার পর তোমার কিছু অ্যালভিওলাস ফেটে গেছে। তুমি বলো তো এই জায়গায় কি একটা জায়গা বাইর হইলো না? তাহলে ফুসফুসের ভেতরে অ্যালভিওলাস ফেটে গিয়ে একটা জায়গা পেলাম, যেখানে কোনো অ্যালভিওলাস নাই, ওটার কোনো আর কাজই নাই। তো ভেতরে একটা জায়গায় একটা স্পেস বাড়লো, আয়তন বাড়লো। সো এইটার নামই হচ্ছে এমফাইসেমা। ফাইসো মানে বৃদ্ধি, বুঝছো? এম মানে ভেতরে, তাহলে ভেতরে একটা জায়গা বৃদ্ধি পেলো, নন ফাংশনাল জায়গা, কারণ অ্যালভিওলাস ফেটে গেছে। দ্যাট ইজ কল এমফাইসেমা। বলতো ব্রঙ্কাসে যদি প্রদাহ হয়, ব্রঙ্কাইটিস না? যক্ষা, ফুসফুসের ভেতরে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এমটি এসে আমাদের যক্ষা সৃষ্টি করতে পারে, ফুসফুসের ক্যান্সার হইতে পারে। প্লিউরোসি, ফুসফুস যদি এইটা হয়, ফুসফুসের বাইরে যে প্লুরা আছে না, প্লুরাই সংক্রমণ হতে পারে। ফাইব্রোসিস, ফুসফুসের ভেতরে কিন্তু ফাইবার তৈরি হতে পারে, সুতা, এটা কিন্তু ভালো জিনিস না, বুঝছো? ফাইব্রোসিস। হার্ট অ্যাটাক, দ্যাট মিনস ওই যে স্মোকিং করলে ফুসফুসের থ্রুতে হার্ট অ্যাটাক পর্যন্ত আমরা যাইতে পারি না। আর উদ্গারী কাশি, উদ্গারী কাশি মানে হচ্ছে হুপিং কফ বা এই ধরনের বোঝায়, মানে এত কাশি মনে সব বাইর হয়ে আসতেছে এইরকম। ওকে, মিউকাস বেরিয়ে আসে, প্রোডাক্টিভ কফ বলা যেতে পারে এটাকে। কাশতেছি বারবার, ভেতরতে কফ বা কফ বলতে মিউকাস বেরিয়ে আসতেছে। বুকে ব্যথা এবং বমি, কোভিড-19। আচ্ছা, এগুলো রিডিং পড়লেই তোমরা বুঝতে পারো কোভিড-19 কিন্তু আমাদের কি হয়, ফুসফুস আক্রান্ত হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু শেষ করলাম। আমরা যখন সলভ করব আশা করছি তখন সব কিছু বুঝে ফেলবো। এই যে বলো তো, শ্বসন বৃক্ষ আমি তোমাদের পড়াইছিলাম না, লাইন টেনে 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 ধীরে 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 অ্যালভিওলাস পর্যন্ত গেছিলাম না? তো ওইটাই শ্বসন বৃক্ষ, যে শ্বসন পথকে উল্টো বৃক্ষের মতো মনে হয়, তাই না? আমাদের শ্বসন পথ বা শ্বাসনালীগুলো যখন করি তখন উল্টানো বৃক্ষের মতো মনে হয়, যে কারণে এটা শ্বসন বৃক্ষ বলে। সাইনোসাইটিসের লক্ষণ কি বলো? সাইনাসগুলো যদি হয়, ওই যে বলছিলাম না, প্রচণ্ড মাথা ব্যথা করে, নিঃশ্বাসের সাথে গন্ধ বের হয়, নাক দিয়ে তরল বা পুঁজ বের হইতে পারে, হলুদ বা সবুজ। তারপর আর কি হইতে পারে, মাথা ভার লাগতে পারে, হালকা জ্বর লাগতে পারে। এই জিনিসগুলো সাইনোসাইটিসের লক্ষণ। উদ্দীপকের পি এর গঠন, এই যে দেখো আমি তোমাদের কি অ্যালভিওলাসের ছবি পড়াইছিলাম না, দিস ইজ অ্যালভিওলাস। আর এখানে কি স্কোয়ামাস এপিথেলিয়াম, টাইপ 2 সেল বা সেপ্টাল সেল থাকে। ভেতরের দিকে কি অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে, মনে আছে?
আর এখানে বিভিন্ন ধরনের আমি সুতা দিয়ে বলছিলাম, এগুলো ইলাস্টিন এবং কোলাজেন তন্তু। ডান, নিচে লিখবা চিত্র অ্যালভিওলাস। কিউ অংশের মধ্য দিয়ে গ্যাস বিনিময় প্রক্রিয়া বিশ্লেষণ করো। দেখো কিউ অংশ, এইটা কিন্তু বিনিময় ওই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ওই ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ওই যে চাপের পার্থক্য ব্যাপন প্রক্রিয়া যাচ্ছে ওইটা। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে ভেতরে অক্সিজেনের ঘনত্ব বেশি আর কৌশিক জালিকার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি। কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়া উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব হয়ে অ্যালভিওলাসে যায়। আর আগত রক্তে অক্সিজেনের চাপ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, আর ভেতরে অক্সিজেনের চাপ হচ্ছে 104 মিলিমিটার মার্কারি। ব্যাপন প্রক্রিয়া যখন অ্যালভিওলাসে আসে, ব্যাপন প্রক্রিয়া অ্যালভিওলাস থেকে যখন কোষিক জালিকায় আসে, তো কোষিক জালিকা থেকে চলে যাওয়া রক্তে 104 মিলিমিটার মার্কারি পর্যন্ত অক্সিজেনের চাপ হয়, তাই না? ওই বিনিময়ের কথাটাই শুধু এই জায়গায় বলতে হবে। সিগারেটের ধোঁয়া আমাদের প্রত্যক্ষ ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতি বেশি করে, এতে অধমপায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়। অ্যাডামস অ্যাপল কি জিনিস দেখো, পুরুষের ক্ষেত্রে থাইরয়েড অস্থি একটু উঁচু হয়ে থাকে, এটি কি অ্যাডামস অ্যাপল বলে। অ্যাডামস মানে কিন্তু পুরুষ, অ্যাডাম মানে পুরুষ, ঠিক আছে? থাইরয়েড অস্থি, থাইরয়েড তরুণাস্থির কথা বলছো, থাইরয়েড তরুণাস্থি, নট গ্রন্থি। ব্রঙ্কিওস্টেগাল পর্দার কাজ কি? দেখো আমি কিন্তু এটা রুই মাছে পড়াই নাই, ব্রঙ্কিওস্টেগাল পর্দা ওদের না, এই যে রুই মাছের যখন ধরা যাক এটা রুই মাছ, এই যেখানে ফুলকাগুলো আছে, বুঝছো, এখানে ফুলকাগুলো আছে, তো এই যে নিচ থেকে একটা পর্দা থাকে এখানে, বুঝছো? তো এই পর্দাটা উঠে ভেতর থেকে পানি বের হয়ে যায়, আর যখন মুখ দিয়ে পানি প্রবেশ করে এই ব্রঙ্কিওস্টেগাল পর্দাটা ঢেকে রাখে, পানি যেন বের না হয়ে যায়। তাহলে বলো তো, কানকোর নিচে যে পর্দাটি ফুলকাকে ঢেকে রাখে তার নামই ব্রঙ্কিওস্টেগাল পর্দা। ব্রঙ্কিও মানে ওখানে ফুলকা, আর স্টেগাল মানে হচ্ছে পাতলা আবরণ। তাহলে এখানে একটা পাতলা আবরণ থাকে যেটি ফুলকাকে ঢেকে রাখে। উল্লিখিত উপাদান আমাদের দেহে প্রবেশের যান্ত্রিক কৌশল বলো তো। সিগারেটের ধোঁয়া প্রবেশের যান্ত্রিক কৌশল মানে কি? বায়ু প্রবেশের যান্ত্রিক কৌশলের কথা বলছে না, তাই না? ওই যে ডায়াফ্রামে সংকোচন ঘটে, ডায়াফ্রামের কেন্দ্রটেন্দ্র নিম্নমুখী হয়, ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যায়। ভেতরে কি বক্ষগহ্বরের আয়তন বাড়ে, মানে অনুদৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি পায়, ফুসফুসটা প্রসারিত হয়, ফুসফুসের ভেতরে নিম্নচাপ তৈরি হয়, বায়ু প্রবেশ করে, এটাই না? ওইটাই তো। ত্যাগের ক্ষেত্রে উল্টাটা, ওইটার কথা বলছে। উদ্দীপকের উক্তির যথার্থতা মূল্যায়ন করো। কি পরোক্ষ ক্ষতি হয়, তখন তোমরা বলবা যে এখান থেকে প্লিজ নিজের মতো করে লিখবা এটা। মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দুই পাশে, নাকের দুই পাশে গহ্বর আছে। গহ্বর মানে সাইনাস, আর নাকের চারপাশ মানে হচ্ছে প্যারা। প্যারা মানে সমান্তরাল, বুঝছো, চারপাশ জুড়ে। তো প্যারানেজাল সাইনাস। তো হোয়াট ইজ অ্যালভিওলাস? অ্যালভিওলাসের ক্ষেত্রে লিখবা ফুসফুসের গঠন এবং কার্যক্রিয়ার একককে বলা অ্যালভিওলাস, কিংবা অন্যভাবে লিখতে পারো থলির ন্যায় বুদবুদ সদৃশ পাতলা পর্দা বিশিষ্ট ফুসফুসের গঠন এবং কার্যক্রিয়ার একককে বলা অ্যালভিওলাস। এপিগ্লোটিসের কাজ কি? দেখো আমাদের ট্রাকিয়া এইটা, তো আমাদের এই পাশে কিন্তু পাকস্থলীর একটা লাইন আছে। তো খাবার যখন আসে, এই যে এখানে একটা কিন্তু ঢাকনি থাকে, বুঝছো? তাহলে বলবা ষড়যন্ত্রের উপরে একটি ঢাকনি থাকে যেটি খাদ্য প্রবেশের সময় ষড়যন্ত্রকে ঢেকে রাখে, এটির নামই এপিগ্লোটিস বা উপজিহ্বা। এপিগ্লোটিস বা উপজিহ্বা, নট আলজিহ্বা, উপজিহ্বা, ঠিক আছে? এই ষড়যন্ত্রকে ঢেকে রাখে খাদ্য গ্রহণের সময়। উদ্দীপকে উল্লেখিত গহ্বরগুলোর নাম, ওই যে প্যারানেজাল সাইনাস 4 ধরনের, ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এথময়েডাল সাইনাস এবং স্ফেনয়েডাল সাইনাস। অবস্থান কোথায়? ফ্রন্টাল সাইনাস ফ্রন্টাল অস্থিতে চোখের উপরে কপালে থাকে দুইটা, নাকের দুই পাশে। আর চোখের নিচে ম্যাক্সিলারি অস্থিতে থাকে দুইটা, ম্যাক্সিলারি সাইনাস। আর হচ্ছে আমাদের নাকের চোখের দুই সাইডে, মানে এই যে দেখো নাকের দুই সাইডে, চোখের ভেতর দুই সাইডে, এখানে থাকে আমাদের কি সাইনাস? এথময়েডাল সাইনাস। আর এগুলোর পেছনে থাকে স্ফেনয়েডাল সাইনাস। প্রদাহ সম্পর্কে লিখো। সাইনাসের প্রদাহ সম্পর্কে কি লিখবা? যে সাইনাসের যদি কোনো কারণে রাস্তা বন্ধ হয়ে যায়, সাইনাসের মিউকাস পর্দাগুলো জীবাণু দ্বারা সংক্রামিত হয়ে সাইনোসাইটিস সৃষ্টি করে। আর সাইনোসাইটিসের লক্ষণ কিছু বলবা, সাইনোসাইটের কারণ কিছু বলবা, ট্রিটমেন্ট কিছু বলবা, প্রতিকার প্রতিরোধ। উল্লেখিত প্রদাহ থেকে কিভাবে মুক্ত থাকা যায়? কোনটা? প্যারানেজাল সাইনাস থেকে কিভাবে মুক্ত থাকা যায়, মানে প্রতিরোধের কথা বলছে। তো এই ক্ষেত্রে বলবা যে উপদেশ যেগুলো দেওয়া আছে সেগুলো দেখবা। আর হচ্ছে আর কি, নেজাল পলিপ হলে চিকিৎসা করা, অ্যাজমা হলে নিয়ন্ত্রণে রাখা, অ্যালার্জি হলে নিয়ন্ত্রণে রাখা, ধুলোবালি মুক্ত পরিবেশ না থাকা, এগুলাই না, এগুলাই তো কিভাবে মুক্ত থাকা যায়। বাই বাই, থ্যাংক ইউ।
প্লিজ তোমরা অনেকেই ভিডিও দেখা কমিয়ে দিয়েছো, আবার অনেকে আবার বাড়িয়ে দিয়েছে। তো যারা এখন সময় ব্যবহার করছে তারাই ভালো করবে। পরীক্ষার হলে গিয়েই তোমার বুঝতে পারবা যে সময় ছিল করি নাই, এই ফিলিংটা যেন না হয়। পরীক্ষার হলে গিয়ে যেন মনে হয় না কষ্ট করে আসছি, আজকে ভালো কনফিডেন্সও আছে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।